হলো না। ওকে, what is final field? What do you think? The final word means which cannot be changed. Now, when you say final field, it means the value of the field cannot be changed. এটা কি বুঝতে পারলেন? তাহলে the value of the field cannot be changed. Now, it means you cannot update the value. Now, which value? আমরা বলছি you cannot update the value, but which value? ঠিক আছে, কিন্তু ভ্যালুটা তো মেমোরিতে দিতে হবে। তো দিতে গেলেও তো আপনি যখন ভ্যালু চেঞ্জ করছেন, you are trying to write some content to the memory. কিন্তু আমি বলছি যে চেঞ্জ করা যাবে না, তার মানে কখন এটাকে রাখলে চেঞ্জ করা যাবে না বা কখন রাখা যাবে মেমোরিতে? যেমন আপনার আইডি কত, 2420181, এই ভ্যালুটাকে আমি এখন নতুন করে বলতে পারবো যে আপনার নাম কি, শাহপরান ডট আইডি বা শাহপরান ডট সেট আইডি, নতুন একটা ভ্যালু দিলে এটা হবে? হওয়া উচিত। তাহলে রাইট করতে পারছি না, তাহলে 2420281 এটা রাইট করলাম কিভাবে? এটাও তো রাইট করতে হয়েছে, তাহলে এটা কিভাবে রাইট করলাম? তার মানে ভ্যালু চেঞ্জ করা যাবে না। কখন? প্রথমবার করা যাবে, কিন্তু তারপরে আর করা যাবে না। সো তার মানে when you allocate memory, constructor actually set the initial value. তার মানে কনস্ট্রাক্টরের যে ভ্যালুটা দিবেন ওইটা আর চেঞ্জ করা যাবে না। দ্যাট ইজ দ্য মিনিং অফ ফাইনাল ফিল্ড। ওকে, সো হুইচ ফিল্ড কোয়ালিফাইজ টু বি ফাইনাল? তাহলে আমরা যদি আমাদের এই প্যাসেঞ্জার ক্লাসে যাই, হুইচ ফিল্ড কোয়ালিফাইজ টু বি ফাইনাল? এই যে এখানে ফিল্ডগুলো আছে, কোন ফিল্ডটা কোয়ালিফাই করে টু বি ফাইনাল? ওকে, তার মানে কনস্ট্রাক্টরে আমি যখন ভ্যালু অ্যাসাইন করে ফেলতেছি, দ্যাট ইজ দ্য ইনিশিয়াল ভ্যালু, দ্যাট ভ্যালু ক্যানট বি চেঞ্জড। তাহলে হুইচ ফিল্ড অর ইজ দেয়ার এনি ফিল্ড হুইচ কোয়ালিফাইজ টু বি ফাইনাল? এনআইডি ক্যানট বি চেঞ্জ, আনকন্ডিশনালি এটা ফাইনাল। আর কি হতে পারে? জেন্ডার। আমাদের সোশ্যাল কনটেক্সটে জেন্ডার চেঞ্জ করা যায় না। আর কি হতে পারে? ডেট অফ বার্থ, এটা আনডিসপিউটেড, যেটা কখনোই চেঞ্জ করা যাবে না। নাও নেম চেঞ্জ করা যাবে কিনা এটা পলিসির উপর ডিপেন্ড করে। যেমন অনেকে এফিডেভিট করে নাম চেঞ্জ করতে পারে, বা ডিউ টু ম্যারেজ অর সিটিজেনশিপ চেঞ্জ, বিভিন্ন কারণে অনেকের নাম চেঞ্জ হতে পারে। তো এখন আপনার অ্যাপ্লিকেশনের কনটেক্সটে এটা অ্যালাউড কিনা তার উপর ডিপেন্ড করবে, যেটা আপনি ফাইনাল করতে পারেন নাও করতে পারেন। কিন্তু আপনার ডেট অফ বার্থ, জেন্ডার, এনআইডি এগুলো আনকন্ডিশনালি ফাইনাল। তাহলে আমি এখন এখানে ফাইনাল ওয়ার্ডটা লাগাই দিব, ফাইনাল লং এনআইডি। ওকে, পাসপোর্ট নাম্বার কি ফাইনাল নাকি চেঞ্জ? ইট ক্যান চেঞ্জ। নতুন পাসপোর্ট ইস্যু হলে আপনার নতুন একটা পাসপোর্ট নাম্বার আসবে। জেন্ডারটা যেহেতু ফাইনাল, ওইটাকে আর এখানে রাখা যাবে না, সেখান থেকে কেটে আমরা এটাকে আলাদাভাবে ফাইনাল হিসেবে লিখব, প্রাইভেট স্ট্রিং জেন্ডার। এটাকে আলাদা করলাম কেন? কারণ এটাকে আমরা ফাইনাল বলতে চাই, বাকি স্ট্রিং গুলো ফাইনাল বলতে চাচ্ছি না। তো ফাইনাল নন ফাইনাল তো একসাথে ডিক্লেয়ার করা যাবে না। আর লোকাল রেট এটাকেও আপনি বলছেন ফাইনাল। তাহলে আমরা বুঝলাম হাউ টু ডিক্লেয়ার ফাইনাল। ওকে, আচ্ছা, নাও ইউ টেল মি, ইউ ক্যান জেনারেট কনস্ট্রাক্টর।
কি হবে? রাইট ক্লিক জেনারেট কনস্ট্রাক্টর, জিরো প্যারামিটার or parameterized. But if you do not create any constructor, তাহলে কি বিল্ড এরর হবে? তো সেই ক্ষেত্রে কি ঘটে? কম্পাইলার আপনাকে একটা জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর সাপ্লাই দেয়, যেখানে জিরো এবং নাল হিসাবে ফিল্ডগুলোর ইনিশিয়াল ভ্যালু সে দিয়ে রাখে, রাইট? তো তাহলে আমাদের এখানে কিন্তু জিরো প্যারামিটার এবং প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর অলরেডি আছে। তাহলে আমি যদি এখন কনস্ট্রাক্টর গুলো কমেন্ট করে দিই, তাহলে কি আমার কম্পাইলার একটা কনস্ট্রাক্টর দেওয়ার কথা না, যেটা জিরো নাল অ্যাসাইন করবে? তো সেটা আছে, কিন্তু এখন দেখেন ফাইনাল ফিল্ড গুলোর ব্যাপারে সে আপত্তি জানাচ্ছে। ওয়াই? কেন? না বুঝলে প্রশ্ন করেন যে বিষয়টা বুঝলাম না। আমি যদি এদেরকে ফাইনাল না করি, তাহলে তো কম্পাইলারের যে কনস্ট্রাক্টর আছে সে আমার এনআইডি কে জিরো করে রাখবে। আমি যদি ফাইনাল না করি, তাহলে ডিওবি কে সে নাল করে রাখবে, জেন্ডার কেও সে নাল করে রাখবে, তাই না? তো এটা সেটা করতেছে, কিন্তু প্রশ্ন হলো যে ফাইনাল বললে সে আবার এটাতে এরর ধরতেছে কেন? যেগুলোকে ফাইনাল করতেছে ওগুলোকে তো সে এরর দিচ্ছে। কারণ হলো কম্পাইলার যে ডিফল্ট ভ্যালু দেয়, ইট ইজ এক্সপেক্টেড যে সামটাইমস ইন দ্য ডাউন দ্য লাইন ইউ উইল চেঞ্জ দ্যাট। আপনি এখন টিবিএ দিয়ে রাখছেন বা কম্পাইলার এটাকে নাল করে রাখছেন, আপনি কোনো এক সময় ওখানে একটা ইনস্ট্যান্স অ্যাড করবেন, কম্পাইলার ইনিশিয়ালি জিরো দিয়ে রাখছে, ইট ইজ এক্সপেক্টেড যে আপনি কোনো এক সময় সেটার দিয়ে ওটা চেঞ্জ করবেন। কিন্তু যদি ফাইনাল হয়, এই জিরো নাল তো আপনার কোনো কাজে লাগবে না, এই জন্য সে বলতেছে এটা করো না। তাহলে তুমি একটা কনস্ট্রাক্টর রাখো, যেখানে কনস্ট্রাক্টরের মাধ্যমে তুমি একটা ইনিশিয়াল ভ্যালু দিতে পারবে, যেটা একটা লেজিটিমেট ভ্যালু, আর ওইটা চেঞ্জ করা যাবে। তা আমি যদি জিরো নাল দিয়ে রাখি আর এটাকে যদি চেঞ্জ করতে না পারো, এটা তো তাহলে কাজের কিছু হলো না। ওই জন্য সেটা অবজেকশন দিচ্ছে। তার মানে ইফ ইউ হ্যাভ এ ফাইনাল ফিল্ড, সেক্ষেত্রে আপনাকে কনস্ট্রাক্টর প্রোভাইড করতে হবে। কম্পাইলারের কনস্ট্রাক্টর ওখানে যদি রাখে জিরো নাল, সেটা তো কোনো রিয়েল ভ্যালু না। অথবা আপনি এখানে ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিতে পারেন, কিন্তু এখানে ইনিশিয়াল ভ্যালু দেওয়ার প্রবলেমটা কি? কনস্ট্রাক্টরে তো নাই, কনস্ট্রাক্টরে যেহেতু দেন নাই, তাহলে এখানে দিলে পরে যেটা হবে, প্রত্যেকটা অবজেক্টের জন্যই এনআইডি জিরো হয়ে যাবে, ওই স্ট্যাটিক ফিল্ডের মতো। পার্থক্য হলো স্ট্যাটিক ফিল্ডের এক পিস মেমোরি, এখন এটার সবার মধ্যেই মেমোরি থাকবে কিন্তু একই ভ্যালু, তাহলে এটাও তো কোনো মানে বহন করে না। সো দেয়ারফোর রেকমেন্ডেশন হচ্ছে যে আপনি নিজে কনস্ট্রাক্টর প্রোভাইড করবেন। ডিফল্ট কনস্ট্রাক্টরে আপনি একটা ডিফল্ট ভ্যালু দিতে পারেন, সেক্ষেত্রে ওটা চেঞ্জ করা যাবে না। তো সেই ক্ষেত্রে আপনার যদি এমন কোনো ফিল্ড থাকে যেটা ডিফল্ট ভ্যালু ইজ অ্যাকসেপ্টেবল, চেঞ্জ করার প্রয়োজন নাই, সেক্ষেত্রে আপনি ডিফল্ট কনস্ট্রাক্টর রাখতে পারেন। আদারওয়াইজ প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আপনি অ্যাসাইন করবেন, এবং এই যে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আমি বসাই দিলাম, এইটার চেঞ্জ করা যাবে না। এই যে আমি এখানে এনআইডি, জেন্ডার আর ডেট অফ বার্থ বসাইছি, এগুলো আর চেঞ্জ করা যাবে না, কিন্তু বাকিগুলো যাবে। এবং আমি যে এখানে গেটার সেটার জেনারেট করেছি, খেয়াল করেন, এই যে ফাইনাল ফিল্ডের সেটার এসে আপত্তি জানাচ্ছে, কারণ এটা তো নন চেঞ্জেবল, সো ই ক্যানট অ্যাকচুয়ালি জেনারেট সেটার ফর ফাইনাল। তো আমি যদি এখন এগুলোকে ডিলিট করে নতুন করে জেনারেট করি, ওকে, তাহলে আমি যদি এখন গেটার সেটার নতুন করে জেনারেট করি, তাহলে ইনসার্ট জেনারেট গেটার যদি দেই, তাহলে আমি সবগুলো ফিল্ডই পাচ্ছি, সবগুলো ফিল্ড, ফাইনাল ফিল্ডও তো আমি এডিট করতে পারবো। সো গেটার দিয়ে আমি ভ্যালুর কপি বের করে আনতে পারবো, ইনক্লুডিং স্ট্যাটিক ফিল্ড। তাইলে আমি এখন বললাম যে সবগুলোর জন্যই তুমি
গেটার জেনারেট করো। কিন্তু আমি যখনই বলবো যে সেটার জেনারেট করো, জেনারেট সেটার, তখন আমি দেখবো যে ফাইনাল ফিল্ড গুলো এখানে নাই। That's illogical and technically it's impossible to set the new value to a final field. So therefore এটা এখানে নাই। আর জোর করে যদি আপনি টাইপ করে লেখেন এরর দিবেন। ওকে, কারণ ওই তিনটা তো ফাইনাল ফিল্ড, তাহলে ওই তিনটার সেটার কিভাবে হবে? সেটারের কাজ কি? সেট এ নিউ ভ্যালু টু দ্য ফিল্ড উইথ দ্য প্যারামিটার। তাহলে আপনার যদি ইনিশিয়াল ভ্যালু আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনি সেটার ইউজ করবেন। সো সাপোজ ইউ ওয়ান্ট টু আপডেট ইউর অ্যাড্রেস, সো আপডেট প্রোফাইল, ওখানে গিয়ে আপনার সেটার গুলো ইউজ হবে। কিন্তু প্রোফাইলের যে ডাটাগুলো নন চেঞ্জেবল সেগুলো তো আপনি সেটার দিতে পারবেন না। এখন দিতে পারবো না এটা, হ্যাঁ হ্যাঁ কি দেখেন চেক করে, কি কি দেখায় দেখতেন, চেক করে দেখেন, বা আপনাদের দেখাই দেই, বলেন কি হওয়া উচিত। গেটার সেটার যদি একসাথে দিই কি হওয়া উচিত? সবগুলো দেখানো উচিত। সবগুলো দেখায় যদি আপনি এখন জেনারেট করেন তাহলে কি হবে? ওই যে ওই তিনটার মধ্যে ওই তিনটা সে জেনারেট করবেই না। মানে সে আপনাকে 9টা সিলেক্ট করতে দিচ্ছে কিন্তু যেগুলোর সেটার হওয়া উচিত না সে নিজেই বাদ দিয়ে দিবে। ওকে, তাহলে আমরা ফাইনাল ফিল বুঝলাম। না, উই অলসো হ্যাভ সামথিং ফর ফাইনাল মেথড এন্ড ফাইনাল ক্লাস। এটাকে আমি সেপারেট করে আলাদা লাইনে নিয়ে আসছি কারণ এটা আমরা পরে ডিসকাস করব। এটা বুঝতে হলে আমাদের ইনহেরিটেন্স আগে আলোচনা করে নিতে হবে। ওকে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। ওকে, এখন আসেন আমরা ইনহেরিটেন্স নিয়ে একটু কথা বলি। এই যে শোনেন, আচ্ছা, তো ইনহেরিটেন্স মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনহেরিটেন্স? ফ্রম ইউর অ্যানসিস্টর, তাই না? তাহলে হোয়াট ইউ ইনহেরিট ফ্রম ইউর the biological property, okay, also barigari, materialistic things, okay. So as a human I inherit from another human. Now do I inherit an elephant? No. তার মানে ইনহেরিটেন্স হয় সমজাতীয় টাইপ থেকে। এখন ইউ আর অ্যান অবজেক্ট, ইউ আর এ হিউম্যান অবজেক্ট অর স্টুডেন্ট অবজেক্ট, বাট ফর দ্য সেক অফ ডিসকাশন ধরেন আপনি একটা ক্লাস, ওকে। So your father is another class and your grandfather is another class. তাহলে কোন ক্লাস কাকে ইনহেরিট করে? তাহলে ফাদার ক্লাস ইনহেরিটস গ্র্যান্ডফাদার ক্লাস and you inherit father class. Therefore you inherit grandfather also. কারণ আপনার দাদার একটা বাড়ি ছিল, ওইটা আপনার ফাদার ইনহেরিট করেছে। And আপনার father was a hard working person. He also built another house. Now you inherit two houses from your father. But indirectly you inherit your grandfather. তাই না? তাহলে এটা হচ্ছে, সো বেসিক্যালি ক্লাসের কনটেক্সটে আমরা যখন বলি ইনহেরিটেন্স, সো দেয়ার ইজ এ প্রি এক্সিস্টিং ক্লাস, নতুন ক্লাস ওই প্রি এক্সিস্টিং ক্লাসকে ইনহেরিট করে। তাহলে ইনহেরিট করে সে কিছু পায়, কি পায়? অল দ্য ফিল্ডস অ্যান্ড মেথডস অফ দ্য প্রি এক্সিস্টিং ক্লাস।
নাও থিংক অ্যাবাউট ইট, প্লিজ লিসেন। এই কথা বলবেন না, যাদের কথা বলা দরকার বাইরে চলে যান, অ্যাটেন্ডেন্স শেষ। এখন চিন্তা করেন যে আমরা যদি বলি যে আইরাসের কনটেক্সটে ইউজার ইজ এ ক্লাস, ওকে, তাহলে আমি তো একজন ইউজার। অ্যাজ এ ফ্যাকাল্টি এম আই এন ইউজার? অ্যাজ এ স্টুডেন্ট ইউ আর এ ইউজার। তাহলে আপনার আমার কমন ডাটা কি আছে? ইউজার আইডি, পাসওয়ার্ড, নেম, ডেট অফ বার্থ, ব্লাড গ্রুপ, তাই না, জেন্ডার, ফোন নাম্বার, ইমেল। তাহলে এগুলো কিন্তু সব ইউজারেরই আছে। নাও লেটস সে ইউজার ইজ এ ক্লাস। এখন আমি যদি বলি যে আই এম এ ফ্যাকাল্টি, আই ওয়ান্ট টু ইনহেরিট ইউজার ক্লাস, তাহলে ফ্যাকাল্টি ক্লাসে আমি ফিল্ড হিসাবে কি পাবো? ইউজার ক্লাসের যে ফিল্ডগুলো আছে সেগুলো পাবো। অন টপ অফ দ্যাট আমি এখন এক্সট্রা ফিল্ড অ্যাড করতে পারি, যে ডেজিগনেশন, স্যালারি, ডিপার্টমেন্ট, এইসব পাবলিকেশন ডিটেলস। আবার আপনি বলতেছেন যে আপনি স্টুডেন্ট ক্লাসের অথার, আপনি বলতেছেন ইউজার ক্লাস তো অলরেডি একটা আছে, ওই ফিল্ডগুলো ওখানে অলরেডি আছে, তাহলে আমি এখানে ওগুলোকে জাস্ট ইনহেরিট করলেই হয়। সো আপনি বললেন অ্যাজ এ স্টুডেন্ট ক্লাস আই ইনহেরিট দ্য ইউজার ক্লাস, বাট আই অলসো অ্যাড মেজর, মাইনর, সিজিপিএ, দিস আর দ্য থিংস। তাহলে কি আমরা বলতে পারি না যে স্টুডেন্ট ক্লাস ইজ এন এক্সটেনশন অফ ইউজার ক্লাস? কেন বলতে পারি? কেন বলতে পারি ইট ইজ এন এক্সটেনশন? যা আছে সবই স্টুডেন্ট ক্লাসেও আছে, উইথ সাম এক্সট্রা ফিল্ড এন্ড এক্সট্রা মেথড। তার মানে স্টুডেন্ট ক্লাস হচ্ছে ইউজার ক্লাসের একটা এক্সটেনশন। তা আপনার যদি একটা 2 বেডরুমের হাউস থাকে গ্রামের বাড়িতে, অনেক জায়গা, এখন আপনি ওখানে যদি এক্সটেন্ড করে আরেকটা রুম অ্যাড করেন, তো ওটা তো বাড়িই হবে নাকি ওটা গোডাউন হয়ে যাবে? কি হবে? এটা বাড়িই হবে। তো তার মানে কিন্তু ওটা এক্সটেন্ডেড বাড়ি। তো এখন আপনার একটা ক্লাসে, ধরেন স্টুডেন্ট ক্লাসে যদি 6টা ফিল্ড থাকে, সো স্টুডেন্ট ইজ এ টাইপ, ভার্সেস স্টুডেন্ট ক্লাসে যদি 10টা ফিল্ড থাকে, হুইচ স্টুডেন্ট ক্লাস ইজ মোর স্পেসিফিক, হ্যাভিং 6 fields or having 10 fields? তাহলে আমরা বলতে পারি যে ইনহেরিটেড ক্লাস ইজ মোর স্পেসিফিক টাইপ অফ অরিজিনাল ক্লাস। তা যেহেতু স্টুডেন্ট ক্লাসে ইউজার ক্লাসে সবই আছে, সাথে আরো কিছু এক্সট্রা আছে, এক্সট্রা জিনিসপত্র দেওয়ার ফলে এটা আরেকটু স্পেসিফিক হলো। সো ইউ ক্যান সে স্টুডেন্ট ইজ এ মোর স্পেসিফিক টাইপ অফ ইউজার। এখন যে ক্লাসটাকে ইনহেরিট করা হচ্ছে, অর্থাৎ প্রি এক্সিস্টিং ক্লাস, এটাকে প্যারেন্ট ক্লাস বলা হয়, বেস ক্লাস বলা হয়, সুপার ক্লাস বলা হয়। আর যে নতুন ক্লাসটা আমরা পেলাম এক্সটেন্ডেড ক্লাস, এটাকে বলা হয় ডিরাইভড ক্লাস, ইনহেরিটেড ক্লাস, ওকে, সাব ক্লাস। আর জাভার লিটারেচারে এদেরকে বলে সুপার ক্লাস এন্ড সাব ক্লাস। তাহলে সাব ক্লাস ইজ এ মোর স্পেসিফিক টাইপ অফ সুপার ক্লাস। Any subclass is a more specific type of superclass. Okay? Any question? No? বুঝে গেল? ওকে। এখন আপনি আমাকে বলেন, এখন আরেকটা গল্প বলবো, তারপর আমরা এখানটাতে ফেরত আসবো। হাত তুলবেন। হাউ মেনি অফ ইউ নো নেম অফ ইউর গ্র্যান্ডফাদার? আপনি জানেন না? হ্যাঁ, সবাই আপনি জানেন না? ওই হাত করে, ও আচ্ছা, ওকে, হাত নামান। How many of you know name of
গ্র্যান্ডফাদার অফ গ্র্যান্ডফাদার, দুইজন তিনজন, গ্র্যান্ডফাদারের গ্র্যান্ডফাদার। আচ্ছা, গ্র্যান্ডফাদার বাবার নাম কয়জন জানেন? এটাও খুব বেশি না, অল্প কয়েকজন, মানে মোটামুটি বেশ কিছু হাত নেমে গেছে। আর যদি গ্র্যান্ডফাদারের গ্র্যান্ডফাদার হয় একজন পেলাম না, দাদার দাদা একজন জানে, কিন্তু উনার ফাদারের নাম জানেন, মানে দাদার দাদার ফাদার। সো ইউ ক্যান প্রুভ ইউর অ্যানসেস্ট্রি আপ টু 5 generations। তাহলে আপনার পূর্বপুরুষের যে ব্লাড লাইন, এটা আপনি 5 জেনারেশন পর্যন্ত স্টাবলিশ করতে পারতেছেন। তার আগে আপনি জানেন না, ইউ হ্যাভ নো ইনফরমেশন। তাইলে এখন একজন 160 বছরের কেউ আইসা যদি বলে যে আমি তোমার 6 দাদার দাদার দাদা, হাউ ক্যান ইউ প্রুভ দ্যাট? এখন করতে পারেন ডিএনএ, কিন্তু যখন ডিএনএ ছিল না, 20 বছর আগে তো ডিএনএ টেস্ট ছিল না, তাহলে প্রমাণ করার কিন্তু কোনো উপায় নাই। আচ্ছা, এখন আপনাকে যদি বলা হয় যে আপনি আদমের বংশধর, do you need proof or you undisputedly accept that? You are the descendant of Adam and Eve বা আদম হাওয়া। আপনার কি কত কত জেনারেশন আগে আদম হাওয়া? হাজার হাজার জেনারেশন, মানে মানব সভ্য, মানে মানব জাতি যেদিন সৃষ্টি হলো সেখান থেকে যদি আপনি জেনারেশন হিসাব করতে থাকেন, কাউন্টলেস। বাট আপনি এটা আনডিসপিউটেডলি অ্যাকসেপ্ট করে নিয়েছেন যে ইটস ট্রু। ইউ ডোন্ট নিড এনি প্রুফ, ইটস ট্রু, ইটস ইমপ্লিসিট। ওকে, তো অবজেক্ট ক্লাস হচ্ছে অ্যাডাম অফ জাভা। অ্যাডাম অফ জাভা স্পিসিস, জাভার আদম। সো আপনি যে অবজেক্ট ক্লাস, অবজেক্ট বলে একটা ক্লাস আছে, ওকে, অবজেক্ট নামে একটা ক্লাস আছে, ইট ইজ দ্য অ্যাডাম অফ জাভা স্পিসিস। তাহলে আপনি যে বলছেন পাবলিক ক্লাস প্যাসেঞ্জার, it is a descendant of object class, it is an extension of object class। কিন্তু আপনি কোথাও বলেন না যে it is an extension of object class, কারণ এটা implicit। কিন্তু আপনি যদি বলতে চান যে আমি সৈয়দ আশিকুর রহমান, নাকি আশিক হোসেন, I am the descendant of, you have to say your father's name, so you extends your father, okay, এটা বলতে হবে। বা আমি চৌধুরী বংশের পোলা, তাহলে আমাকে বলতে হবে যে আই ইনহেরিট চৌধুরী বংশ, তাই না? এটা না বললে কিন্তু এস্টাবলিশ হচ্ছে না। কিন্তু এটা বলার দরকার নাই কোথাও ডিক্লেয়ার করে যে আমি আদমের বংশধর, এটা ইমপ্লিসিট। So therefore no class need to tell that I am the extension of object, it is implicit। তাহলে জাভাতে কিন্তু আসলে অবজেক্ট ক্লাস ছাড়া কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্লাস নাই, সবই আসলে এক্সটেনশন অফ অবজেক্ট, অ্যাট লিস্ট অবজেক্ট। ওকে, এখন খেয়াল করেন এই প্যাসেঞ্জার, এটার অবজেক্ট আমরা কোথায় ইউজ করেছি? Where did we use the passenger object in this project? এটা তো ক্লাস বানালাম, এটার অবজেক্ট কোথায় ইউজ করেছি? কন্ট্রোলারে, তাই না? কন্ট্রোলারে আমরা বলেছি যে নিউ প্যাসেঞ্জার বা পি ডট সামথিং, তাই না? তাহলে আমরা যদি কন্ট্রোলারে যাই, এই যে এখানে আপনি বলেছেন এই যে পি ডট কোথায়? এই যে পি ডট গেট জেন্ডার, এটা বলছেন না? এখানে পি হচ্ছে ক্লায়েন্ট আর গেট জেন্ডার হচ্ছে
মেথড। ওকে, তা এখন যদি আমি আপনাকে দেখাই বা এখানে দেখাতে পারি বা ধরেন স্টার্ট মেথডে দেখাতে পারি বা এখানে মেইনেও দেখাতে পারি, ধরেন এখানে দেখাই। আমি বললাম যে পার্সন, ওকে, P1 equal to new person। তো যেহেতু আলাদা প্যাকেজ আছে, এটা আমাকে ইম্পোর্ট করে নিতে হবে। ও প্যাসেঞ্জার, পার্সন না, একই একই প্যাকেজে আছে, সো ইম্পোর্ট করার প্রয়োজন নাই। তাহলে এখন যদি আমি বলি যে পি, এখন যদি ডট দিই কি হবে? ডটে ডট দিলে আমাকে একটা লিস্ট দেখাবে না, লিস্ট অফ মেম্বার্স। P1 যার ক্লায়েন্ট হতে পারে, তাই না? এখন হোয়াট আর দ্য মেম্বার্স? ইফ ইউ লুক এট দ্য প্যাসেঞ্জার ক্লাস, তাহলে আপনার এখানে 1 2 3 4 5 6 7 8 9টা ফিল্ড আছে। আর মেথড আছে কয়টা? কনস্ট্রাক্টর ছাড়া সেটার আছে কতগুলো, গেটার আছে কতগুলো, স্ট্রিং আছে, টু স্ট্রিং এর দুইটা ভার্সন আছে, শো প্যাসেঞ্জার ইনফো, টু কনসোল। তো এই মেথডগুলোই তো ডটের পরে আসার কথা, তাই না? ওকে, লেটস সি। তাহলে আমি এখন বললাম যে P1 ডট, এগুলো আছে, শো প্যাসেঞ্জার ইনফো, গেট অ্যাড্রেস, গেট ডিওবি, তারপরে সেটার গেটার আছে। নাও অলসো ইউ সি ইকুয়ালস, হ্যাশ কোড, গেট ক্লাস, নোটিফাই, ওয়েট। তাহলে এরা কারা, কোথা থেকে এলো? এরা কারা? P1 ডট, তার মানে এরা P1 qualifies to be client for all of them। বাট আপনি কি এই মেথডগুলো বানিয়েছেন? তাহলে এরা কোথা থেকে আসলো? Inherited from object class। So every class will have this। আপনি হয়তো খেয়াল করেন নাই ইউজ করার সময়, বাট দেখবেন যে প্রত্যেকটা যে কোনো ক্লাসের ক্লায়েন্ট ডট দিলেই এই সব মেথডগুলো পাওয়া যাবে, অ্যালং উইথ যে মেথডগুলো আপনি বানিয়েছেন। তার মানে এগুলো ইনহেরিট হয়েছে from object class। Now if you look into the object class, how it looks, the name of the class is subject। So if you look at the method summary, you can see these methods: clone, equal, finalize, get class, hash code, notify, notify all, wait, etc. ওকে, স্টার্ট মেথড অ্যাপ্লিকেশন ক্লাস কিভাবে কাজ করে তখন আমরা থ্রেড নিয়ে কথা বলছিলাম, মনে আছে? তা আপনার একটা মেথড এক্সিকিউট হচ্ছে, ওটার জন্য 2 সেকেন্ড দরকার। তো ওকে কোড দেওয়ার পরে 10 মিলি সেকেন্ড পরেই কোডটা আবার নিয়ে নিল অপারেটিং সিস্টেম, আরেকটা থ্রেডকে দিল, কারণ কোরের থেকে থ্রেডের সংখ্যা অনেক বেশি, তাহলে শেয়ারিং করতে হবে। ওকে, টাইম শেয়ারিং, মাল্টিপ্লেক্সিং করতে হবে। তো যখন নিল তখন ওই মেথডটাকে তো ওয়েট স্টেটে থাকতে হবে, তাহলে দ্যাট ক্লায়েন্ট শুড বি এবল টু কল দ্য ওয়েট মেথড। আবার যখন রিসোর্স পাবে তখন তাকে অন্যদের নোটিফাই করতে হবে। তাহলে অপারেটিং সিস্টেম লেভেলে আপনার মেথড কিন্তু ডেডিকেটেড রিসোর্স পায় না, তাকে থেমে থেমে কাজ করতে হয়, কিন্তু রোটেশনে হয়। অ্যান্ড যেহেতু ক্লক স্পিড এগুলো অনেক ফাস্ট, আমরা ওটা ফিল করি না, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো ঘটে। তো তখন কি হয়, আপনার মেথডকে বিভিন্ন আপনার থ্রেড রিলেটেড, ওকে, ইন্টার প্রসেস কমিউনিকেশন বা থ্রেড রিলেটেড কমিউনিকেশন, এগুলোর জন্য আপনার এই ওয়েট নোটিফিকেশন দেওয়া এগুলো করতে হয়। এখন এটা ম্যাটার করে না যে এটা একটা চেয়ার অবজেক্ট না এমপ্লয়ি অবজেক্ট, মানে ক্লায়েন্টটা কি চেয়ার অবজেক্ট নাকি এমপ্লয়ি অবজেক্ট নাকি প্রোডাক্ট অবজেক্ট না বিল অবজেক্ট, ইট ডাজন্ট ম্যাটার। আপনি যখনই কোনো মেথড এক্সিকিউট হচ্ছে তখনই আপনার ওয়েট নোটিফাই এগুলো লাগবে অপারেটিং সিস্টেম লেভেলে। সো দ্যাট ইজ ওয়াই এগুলো যাতে প্রত্যেকটা ক্লাসে বাই ডিফল্ট থাকে, সাবজেক্ট ক্লাস। So that is one of the reason why object class exist।
তাহলে আমি বুঝতে পারলাম কোশ্চেন। এখন দেখেন আমার এখানে একটা মেথড আছে কি প্যাসেঞ্জার ক্লাসে শো ইনফো টু টু কনসোল। এইটা আমরা কল করেছি না কোথাও কন্ট্রোলারে, এই যে শো ইনফো টু কনসোল করেছি তো, ওকে। এখন আমি যদি প্যাসেঞ্জার ক্লাসে এই মেথডটা না রাখি, তো মেথডটা রাখলাম না, কমেন্ট করে দিলাম, মানে মেথডটা নাই, তাহলে কি কন্ট্রোলারে এই মেথডটা কল করা যাবে না? এরর মানে মেথড শুড বি দেয়ার, নাহলে তো এটা কল করবো কি করে? ওকে গুড, তাহলে আমাদের মেথড আছে, সো আমরা কল করছি। আমরা তো টু স্ট্রিং মেথডও বানিয়েছি না? টু স্ট্রিং এর ইউজ করেছি না? করেছি কি করি নাই? আচ্ছা, কোথায় করলাম? হ্যাঁ, অ্যালার্টে দেখানোর জন্য, সেটা কোথায় আছে? এই যে ps ডট টু স্ট্রিং, তাই না? এটা যদি খুলে দেই, তাহলে এই যে ps ডট টু স্ট্রিং এটা কিন্তু আছে। কিন্তু আমি যদি এখন টু স্ট্রিং কে কমেন্ট করে দেই যে টু স্ট্রিং আমরা লিখি নাই, তাহলে কি হবে? তাহলে কি হওয়া উচিত? ওই যে শো ইনফোতে দেখলাম যে এরর দেয়, তাহলে এখানেও দেওয়া উচিত, কিন্তু দিচ্ছে কি না, কেন? কারণ টু স্ট্রিং ইজ ইনহেরিটেড ফ্রম অবজেক্ট ক্লাস। Every class object information you may need, or likely you will need the information of an object for display purpose or output purpose. তো তখন আপনার একটা স্ট্রিং লাগবে। কাজে এটা ম্যাটার করে না যে ক্লাসটা এমপ্লয়ি না প্রোডাক্ট না বিল না ইনভয়েস না চেয়ার, every class should have a string equivalent to be used. তো বাই ডিফল্ট আপনি একটা টু স্ট্রিং, জিরো প্যারামিটার টু স্ট্রিং রিসিভ করেন, ইনহেরিট করেন ফ্রম, এই জন্য আপনাকে এখানে সে কোনো এরর দিচ্ছে না। কিন্তু অবজেক্ট ক্লাসে কোনো প্যারামিটারাইজ টু স্ট্রিং নাই, আমার প্যাসেঞ্জারে ছিল, তো প্যারামিটারাইজ টু স্ট্রিং যদি আমি ইউজ করতে চাই তখন কিন্তু আবার সে এরর দিবে এখানে। ওকে, বুঝতে পারছেন? তো তাহলে স্ট্রিং আমরা দেখলাম। এনি কোশ্চেন? জি বলেন। তাহলে আমরা যদি একটু টেস্ট করি, এই যে আমাদের এখানে আমরা p1 বললাম, এখন যদি আমি এটাকে টেস্ট করে দেখি যে ও কি প্রিন্ট করবে, তাহলে p1 ডট টু স্ট্রিং, তো টু স্ট্রিং তো নাই, কমেন্টেড, বাট স্টিল ইট উইল ওয়ার্ক। তাহলে এখন সে কি প্রিন্ট করবে? যদি এটা থাকতো তাহলে সে কি প্রিন্ট করতো না? আমরা যদি ধরেন এটা রাখতাম, ধরেন এটা যদি থাকতো তাহলে সে কি প্রিন্ট করতো? হ্যাঁ, সেটা কি প্রিন্ট করতো? আমি তো ডিফল্ট কনস্ট্রাক্টর ইউজ করছি, তো ডিফল্ট কনস্ট্রাক্টরে কি করে? ডিফল্ট কনস্ট্রাক্টরে 0 টিবিএ আর ডেট অফ বার্থ নাল, বাকিগুলা টিবিএ। তাহলে এটাই দেখাইতো। তাহলে আমরা যদি টেস্ট করি তাহলে আমরা এটাই দেখতে পাবো। তাহলে যে দেখেন 0 টিবিএ এবং নাল দেখাচ্ছে। তাহলে এটা আমি একটা টু স্ট্রিং দিয়েছি and that is executed. But what if I do not provide the to string? সেই ক্ষেত্রে আমার এই টু স্ট্রিং কনস্ট্রাক্টর না, টু স্ট্রিং, তাহলে সেই ক্ষেত্রে আমি একটা টু স্ট্রিং পাবো কাছ থেকে, অবজেক্ট ক্লাসের কাছ থেকে, ইনহেরিটেন্স।
ওকে, তো এই ক্ষেত্রে আমার এখানে আউটপুটে কি আসবে? এখন যদি আমি আবার রান করি তাহলে আমি কি দেখতে পাবো? এই টু স্ট্রিং এ আমি কিন্তু টু স্ট্রিং লিখি নাই, তাহলে অবজেক্ট ক্লাস আমাকে যে টু স্ট্রিং দিবে, যে স্ট্রিংটা দিবে সেটাই প্রিন্ট হবে। এখন সেটা তো ফিল্ডের ভ্যালু অবজেক্ট ক্লাস তো জানে না যে ফিউচারে একটা ক্লাস তৈরি হবে তার ফিল্ড কি হবে, আর সেটা জানলেই বা কি, এক এক ক্লাসের ফিল্ড এক এক রকম হবে। সব ক্লাসই তো অবজেক্ট ক্লাসের টু স্ট্রিং রিসিভ করবে, তাহলে সে নির্দিষ্ট কোনো 5টা ফিল্ড দিয়ে একটা টু স্ট্রিং জেনারেট করতে পারে না, কারণ এটা ওই যে ক্লাস ইনহেরিট করবে তার তো কাজে নাও লাগতে পারে, তার ফিল্ডের সাথে সেটা ম্যাচ নাও করতে পারে, না করাটাই স্বাভাবিক। তাহলে ও আসলে কি রিটার্ন করে? ও যেটা রিটার্ন করে, ইফ ইউ লুক হিয়ার, মেথড সামারিতে গিয়ে আমরা যদি টু স্ট্রিং মেথডটাতে দেখি, দেখেন রিটার্ন টাইপ স্ট্রিং ঠিক আছে। ও যেটা রিটার্ন করে সেটা হলো আপনার ওই প্যাকেজ সহ ক্লাসের নাম ফলোড বাই ফলোড বাই আপনার হ্যাশ কোড, হেক্সাডেসিমাল স্ট্রিং হিসাবে যে হ্যাশ কোড সেটা। Now hash code is the unique identifier of your instance. Okay? এটা বুঝাতে পারলাম না? আপনি যখন বলতেছেন যে খেয়াল করেন, when you are saying আপনি যখন বলতেছেন যে S1 equal to new student, you are creating instance in the RAM. ওই ইনস্ট্যান্সের একটা ইউনিক আইডেন্টিফায়ার থাকে, হ্যাশ কোড। তাহলে S1 has hash code 1। আপনি আবার বললেন যে S2 equal to new student, তাহলে আরেকটা নতুন ইনস্ট্যান্স তৈরি করতেছেন, সো নতুন আরেকটা ইউনিক আইডেন্টিফায়ার হবে, লেটস সে hash code 2। নাও S2 represent hash code 2। কিন্তু আপনি বললেন S3 equal to S1। আমরা জানি অবজেক্ট টু অবজেক্ট যখন ইকুয়াল দেই তখন আসলে ইনস্ট্যান্স অ্যাসাইনমেন্ট হয়, নট ভ্যালু, বা ইকুয়াল দিয়ে যখন কম্পেয়ার করি চেক করে যে একই ইনস্ট্যান্স কিনা। ভ্যালু কম্পেয়ার করতে হলে ইকুয়ালস মেথড লাগবে। তো তাহলে এইখানে যেটা হবে যে S1 যে ইনস্ট্যান্সটাকে রিপ্রেজেন্ট করতো, S3 এখন ওইটাকেই রিপ্রেজেন্ট করে, তাহলে একই ইনস্ট্যান্সের দুইটা হ্যান্ডেল S1 আর S3, তার মানে S3 হ্যাশ কোডও কিন্তু একই হবে। আপনি যদি এখন বলেন যে S1.2 স্ট্রিং, তাহলে হ্যাশ কোড 1 প্রিন্ট করবে, S2.2 স্ট্রিং হ্যাশ কোড 2 প্রিন্ট করবে, S3.2 স্ট্রিং এগেন হ্যাশ কোড 1 প্রিন্ট করবে। তো এটা যদি আমরা প্রুফ দেখতে চাই, তাহলে ধরেন এখানে আমার আমি যদি আরো দুইটা নেই, ওকে, সো P1 is already there, ওকে, সো কমা P2 কমা P3। তো এখন আমি বললাম যে P1 equal to new করলাম, P2 also equal to new passenger, তাহলে আমি দুইটা ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম, তো দুইটা হ্যাশ কোড অলরেডি দুইটা ইনস্ট্যান্সে আছে। এখন P3 তে আমি নিউ না করে বললাম যে P3 equal to P1। এখন যদি আমি টু স্ট্রিং প্রিন্ট করি যে P2.2 স্ট্রিং and P3.2 স্ট্রিং, তাহলে আমরা দেখতে পাবো যে P1 আর P2 এর জন্য ডিফারেন্ট, কিন্তু P1 আর P3 এর একই হ্যাশ কোড। তাহলে দেখেন এখন কিন্তু স্ট্রিং বলে না যে আইডি ইকুয়াল টু, এনআইডি ইকুয়াল টু, পাসপোর্ট নাম্বার ইকুয়াল, এগুলো বলে নাই, সে আমাকে ইনহেরিটেড টু স্ট্রিং যা দিচ্ছে তাই। এবং দেখেন এই দুইটার হ্যাশ কোড কিন্তু সেম। তাহলে এই হ্যাশ কোডটা কিন্তু আসলে একটা হেক্সাডেসিমাল স্ট্রিং। ওকে, হেক্সাডেসিমাল স্ট্রিং মানে আপনার আইডি কত পড়ান, তাহলে এটা তো একটা ইন্টিজার, এটাকে যদি টু স্ট্রিং করি কি পাওয়া যাবে, তাই না?
সেই ক্ষেত্রে আপনার এই স্ট্রিং এর যে ক্যারেক্টার গুলো, ডিজিট গুলো, এগুলো কিন্তু আপনার সেম এক্স্যাক্টলি আপনার নিউমেরিক ভ্যালুগুলোর ক্যারেক্টার ডিজিট, কিন্তু হেক্সা ডিজিট মানে হেক্সা স্ট্রিং মানে আপনার ভ্যালুটাকে সে হেক্সাডেসিমালে কনভার্ট করবে। ওকে, তাহলে এটা কত বিট? এই হ্যাশ কোডটা কত বিটের? এক একটা হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিট, এটা তো জানেন। 0 থেকে F, 0 মানে বাইনারি 0000, F মানে বাইনারি 1111। তার মানে এখানে এই যে 563A3588 এটা একটা 32 বিটের ভ্যালু, তার মানে 2 টু দি পাওয়ার 32, তার মানে 4 বিলিয়ন। তার মানে আপনি 4 বিলিয়ন ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারবেন। দ্যাট ইজ দ্য লিমিট। কারণ 4 বিলিয়ন হ্যাশ কোড আপনি পাবেন। 32 বিটে 4 বিলিয়নের বেশি হ্যাশ কোড তো পসিবল না। 2 টু দি পাওয়ার 32 মানে 32টা 1 হাইয়েস্ট ভ্যালু, 32টা 0 লোয়েস্ট ভ্যালু। তাহলে 0 থেকে 2 টু দি পাওয়ার 32 মাইনাস 1, রাফলি 4 বিলিয়ন। সো দ্যাট মেনি ইনস্ট্যান্স ইউ ক্যান ক্রিয়েট, কারণ প্রত্যেকটা ইনস্ট্যান্সের ইউনিক হ্যাশ কোড হবে। তো এত তো আসলে লাগে না, কিন্তু এটা হচ্ছে লিমিট। তাহলে এটারও ইউজ আছে, যে আপনি যদি কম্পেয়ার করতে চান যে দুইটা হ্যান্ডেল প্যারামিটার হিসাবে পাইছেন কোড থেকে, তারা আসলে একই অবজেক্টকে রিপ্রেজেন্ট করে কিনা, এই ধরনের ক্ষেত্রে আপনি ওই ইনহেরিটেড টু স্ট্রিং ইউজ করতে পারেন যদি প্রিন্ট করে দেখতে চান। আর যদি ভ্যালু কম্পেয়ার করতে চান তাহলে এই টু স্ট্রিং দরকার নাই, ডাইরেক্ট হ্যাশ কোড মেথড ইউজ করতে পারেন, ইনহেরিটেড মেথড। ওকে, আচ্ছা এখন আপনি আমাকে বলেন তো দেখি, এই স্ট্রিং এটার ক্লায়েন্টকে ইন্টিজার ক্লাস, তাহলে এটা ইন্টিজার ক্লাসের একটা স্ট্যাটিক মেথড, কারণ সে প্যারামিটার নিয়ে কাজ করে। আর এই হ্যাশ কোডের ক্লায়েন্টকে এখানে কি দেওয়া আছে? তাহলে হ্যাশ কোডের ক্লায়েন্টকে ইমপ্লিসিট ক্লায়েন্ট দেওয়া নাই তো। তো দেওয়া না থাকলে যদি বিল্ড এরর না হয় তার মানে ওটা ইমপ্লিসিট ক্লায়েন্ট। তাহলে ইমপ্লিসিট ক্লায়েন্ট কে? এটার কলার কে? টু স্ট্রিং এর মধ্যে এটা ইউজ করা হচ্ছে, তাহলে টু স্ট্রিং এর যে ক্লায়েন্ট সে এটার ক্লায়েন্ট। তাহলে P1 যদি টু স্ট্রিং এর ক্লায়েন্ট হয় তাহলে P1 ডট হ্যাশ কোড। তো যেহেতু টু স্ট্রিং নিজেই হ্যাশ কোডকে কল করতেছে একই ক্লায়েন্টের জন্য, ওই জন্য এটা ইমপ্লিসিট ক্লায়েন্ট। বা আপনি আরো ক্লিয়ারলি বুঝতে চাইলে দিস ডট হ্যাশ কোড। ওকে, তাহলে এই হলো আমার অবজেক্ট ক্লাসের ওয়ান অফ দ্য রোল, যে ইট মেক দ্য সাবক্লাস লাইফ সিম্পলার ইন মেনি ওয়েজ। সাবক্লাসের জন্য অনেক কিছু, অনেক সাপোর্ট সিস্টেম সে অটোমেটিক প্রোভাইড করে। বোঝা গেল? ওকে, আরো একটা কারণ আছে এই অবজেক্ট ক্লাসের, এটা বোঝার উদ্দেশ্যটা হলো ইনহেরিটেন্সটা আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে। সেটা হলো যে দেয়ার আর মেনি লাইব্রেরি ক্লাস অ্যান্ড মেথডস যেখানে আসলে প্যারামিটার হিসাবে ইট রিসিভস এনি অবজেক্ট, নট এ স্পেসিফিক টাইপ অফ অবজেক্ট। এখন আপনাকে যদি বলা হয় যে ক্যালকুলেটর ক্লাসে, খেয়াল করেন, স্কোয়ার রুট একটা মেথড, তাহলে এই স্কোয়ার রুট মেথডের প্যারামিটার কি হওয়া উচিত বা কি হতে পারে? একটা স্ট্রিং কি স্কোয়ার রুট করা যায়? না। তাহলে স্কোয়ার রুট মেথডের প্যারামিটার হিসাবে কে কোয়ালিফাই করে? ইন্টিজার, শর্ট, লং, ডাবল, ফ্লোট, তার মানে নিউমেরিক ভ্যালু অনলি। এখন আপনি জানেন জাভাতে নিউমেরিক টাইপ 5টা, হোল নাম্বার 3টা, ফ্র্যাকশন 2টা। হোল নাম্বার 3টা কি? শর্ট, ইন্ট, লং, আর ফ্র্যাকশন হচ্ছে ফ্লোট, ডাবল। তাইলে আপনি এই শর্ট ইন্ট সবার জন্যই কাজ করবে। হাউ ক্যান ইউ এনশিওর যে আমি শর্ট পাঠাইলেও কাজ করবে, লং পাঠাইলেও কাজ করবে, ফ্লোট পাঠাইলেও কাজ করবে? হাউ ক্যান ইউ ডু দ্যাট? বাই ওভারলোডিং দ্য মেথড। তাহলে আপনি এটাকে মেথড ওভারলোডিং করতে পারেন। সো আমার যদি এখন ক্যালকুলেটর ক্লাস থাকে তাহলে আমি এটা ওভারলোড করতে পারি, শর্ট, ইন্ট, লং, ফ্লোট, ডাবল, পারি না? পারি। এখন প্রশ্ন হলো যে
এটা তো আপনি জানেন যে ফাইনাইট নাম্বার অফ টাইপ, আপনি এটাকে ওভারলোড করে দিলেন জানা টাইপ গুলো দিয়ে। কিন্তু যদি এমন হয় যে সে একটা অবজেক্ট রিসিভ করে and it can be any ক্লাসের অবজেক্ট, আপনি ওভারলোড করবেন কিভাবে? আপনি কি লাখ লাখ ভার্সন ওভারলোড করবেন নাকি? এক নাম্বার প্রবলেম। দুই নাম্বার প্রবলেম হলো করতে চাইলেও তো আপনি জানবেন না ফিউচারে কি কি ক্লাস তৈরি হবে, তাই না? আপনি যখন বলতেছেন আই ক্যান রিসিভ এনি অবজেক্ট অফ এনি ক্লাস, তার মানে দ্যাট ইনক্লুডস অল ফিউচার ক্লাস টু বি ক্রিয়েটেড বাই অল ফিউচার ডেভেলপার্স। তো সেটা আপনি কিভাবে ওভারলোড করবেন? ওই ক্লাস তো তৈরিই হয় নাই, তাহলে ওইটার টাইপ দিয়ে আপনি ওভারলোড করবেন কিভাবে? সো তখন আপনি বলতে পারেন যে আই উইল রিসিভ অ্যান অবজেক্ট। So that object can receive instance of any class. এখন খেয়াল করেন, এটা বোঝার জন্য একটা জিনিস বলি আপনাকে। আপনি বললেন এখানে এই জায়গাটা দেখেন, আমি বললাম ইউজার একটা ক্লাস, ওকে? তাহলে ইউজার কোথেকে ইনহেরিট করে? অবজেক্ট থেকে। আর আমি বললাম যে স্টুডেন্ট এক্সটেন্ডস ইউজার, মানে ইনহেরিটেন্স এইভাবে লিখতে হয়, এক্সটেন্ডস, ওকে? তাহলে স্টুডেন্ট ইনহেরিট করে কার কাছ থেকে? ইউজারের কাছ থেকে। বাট ইউজার তো আবার অবজেক্টের কাছ থেকে সব পাইছে, তাহলে ভায়া ইউজার স্টুডেন্ট উইল অলসো ইনহেরিট দ্য ফিল্ড এন্ড মেথডস অফ অবজেক্ট। অবজেক্ট ক্লাসে ফিল্ড নাই, শুধু মেথড আছে, আর ইউজার ক্লাসে যা আছে সেগুলোও সে পাবে। এমপ্লয়ি ক্লাস ফ্রম ইউজার। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি যে স্টুডেন্ট ইজ এ ইউজার, মোর স্পেসিফিক টাইপ অফ ইউজার বিকজ অফ দ্য এক্সটেনশন? আমরা এটাও বলতে পারি স্টুডেন্ট ইজ এ মোর স্পেসিফিক টাইপ অফ অবজেক্ট, যেহেতু ইউজার ইনহেরিটস অবজেক্ট। ইজ এ রিলেশনশিপ, ইনহেরিটেন্স স্টাবলিশ ইজ এ রিলেশনশিপ। তাহলে এটা কি বলা যায় স্টুডেন্ট ইজ এ স্পেসিফিক টাইপ অফ ইউজার, user is a specific type of object, therefore student is a specific type of object? Same thing we can say for employee and faculty. তাহলে ইজ এ রিলেশন হচ্ছে, ওকে? এখন দেখেন আমরা কিভাবে ইনস্ট্যান্সিয়েট করি। নাও স্ট্যান্ডার্ড ওয়ে অফ ইনস্ট্যান্সিয়েশনে যে আপনি ইম্পর্টেন্ট জায়গায় চলে যাচ্ছেন, তাহলে এখন দেখেন আমরা U1 কি টাইপের হ্যান্ডেল? হ্যান্ডেল টাইপ। U1 এর টাইপ কি? ইউজার। আপনি ইনস্ট্যান্সিয়েট করছেন ইউজার। S1 এর টাইপ স্টুডেন্ট, ইউ আর ইনস্ট্যান্সিয়েটিং স্টুডেন্ট। U1 এর টাইপ এমপ্লয়ি, ইউ আর ইনস্ট্যান্সিয়েটিং এমপ্লয়ি। F1 এর টাইপ ফ্যাকাল্টি, ইউ আর ইনস্ট্যান্সিয়েটিং ফ্যাকাল্টি। This is the way we have done it. স্ট্যান্ডার্ড। এখন আপনার প্রশ্ন হলো যে স্যার এই কথা আপনি এখন বলতেছেন, এইখানে কেন বলতেছেন? এটা তো আমরা জানি। কারণ হলো এটা তো স্ট্যান্ডার্ড, আপনি পারবেন টাইপের অবজেক্ট টাইপকে তো আপনি ইনস্ট্যান্সিয়েট করতে পারবেনই। অলসো ইউ ক্যান সে E2 equal to new faculty. Why? Because employee, a faculty is an employee. এমপ্লয়ি ইউজারকে এক্সটেন্ড করে, ওখানে হয়তো আপনি স্যালারি, ডেজিগনেশন, এই ডিপার্টমেন্ট, ডেট অফ জয়নিং এগুলো অ্যাড করছেন এক্সট্রা। আর ফ্যাকাল্টি থেকে আপনি আরো এক্সট্রা অ্যাড করছেন পাবলিকেশন ডিটেইলস, যেগুলো অন্য এমপ্লয়ির জন্য রিলেভেন্ট না। তো তাহলে ফ্যাকাল্টি ইজ অ্যান এমপ্লয়ি, এটা বলা যায় না? তো therefore you can also use employee handle to represent faculty, কারণ ফ্যাকাল্টি ইজ অ্যান এমপ্লয়ি। কিন্তু বলতেছেন logically faculty is a specific type of employee, it's an extension of employee, so therefore employee object can also represent faculty instance. Similarly আমরা বলতে পারি employee is a user, আমরা এটা বলতে পারি যে youth equal to new employee, youth equal to new student, also U4 equal to new faculty। যদিও ফ্যাকাল্টি সরাসরি ইউজারকে ইনহেরিট করে না, কিন্তু সে এমপ্লয়িকে ইনহেরিট করে, আবার এমপ্লয়ি ইউজারকে ইনহেরিট করে। সো তার মানে আমার ফাদার যদি সৈয়দ বংশ হয়, ওকে, আমার দাদা যদি সৈয়দ বংশ হয়, আমি দাদাকে ইনহেরিট করি না, আমি ফাদারকে ইনহেরিট করি, আমিও সৈয়দ বংশ। তার মানে E4 ইউজার
handle U2, U3, U3 can represent any subclass অথবা সাবক্লাসের সাবক্লাস, সবার সাথে তার ইজে হচ্ছে। কিন্তু এটা কিন্তু ওকে না, এমপ্লয়ি 3 E3 equal to new student, এটা কিন্তু ইনভ্যালিড। কেন? Student does not inherit employee. Student inherit user. Employee also inherit user. ঠিক আছে? তো তার মানে employee handle cannot represent student. বাট আপনি যদি অবজেক্ট হ্যান্ডেল ইউজ করেন, এটা তো যাওয়ার যে কোনো ক্লাসেরই সুপার ক্লাস, সরাসরি হোক আর ইনডাইরেক্ট হোক। তার মানে অবজেক্ট obj equal to new any জাভা ক্লাস। তাহলে আপনার যদি কোনো একটা ক্লাসের মেথড থাকে যেখানে আপনি যে কোনো ক্লাসের অবজেক্ট রিসিভ করতে চান, জাস্ট প্যারামিটার টাইপ আপনি অবজেক্ট দিয়ে দেন। এখন আমি কোনো মেথডের প্যারামিটার যদি অবজেক্ট টাইপ হয়, তাহলে ওখানে আমি ফ্যাকাল্টি ইনস্ট্যান্স পাঠালেও সে নিবে, চেয়ার ইনস্ট্যান্স পাঠালেও নিবে, বিল ইনস্ট্যান্স পাঠালেও নিবে, বিকজ অফ দ্য ইজি রিলেশনশিপ। তাহলে এই যে একটা সুপার ক্লাস টাইপের ভেরিয়েবল দিয়ে ওই ইনহেরিটেন্স ফ্যামিলির যে কোনো সাবক্লাস ইনস্ট্যান্সকে যে রিপ্রেজেন্ট করা যায়, ইট ইজ এ ভেরি পাওয়ারফুল টুল। এটাকে বলে পলিমরফিজম। এই পলিমরফিজম আপনি অনেক পাওয়ারফুল জিনিস খুব সহজে করে ফেলতে পারেন, সেগুলো আমরা পরে এক্সাম্পল হিসেবে দেখব। তাহলে এই কনসেপ্টটা আমরা বুঝতে পারলাম কিনা। এবং এই যে কোনো ক্লাসের অবজেক্ট যাতে আমি রিসিভ করতে পারি, এটাও একটা কারণ যে ওয়াই অবজেক্ট ক্লাস ইজ দেয়ার। হ্যাঁ বলেন। এটা যে কোনো জাভা ক্লাসকে আপনি নিউ করে একটা অবজেক্ট হ্যান্ডেলে দিতে পারেন ওবিজে, কিন্তু আপনি স্টুডেন্ট হ্যান্ডেলকে কি এমপ্লয়ি, স্টুডেন্ট ইনস্ট্যান্সকে কি এমপ্লয়ি হ্যান্ডেলে দিতে পারবেন না, কারণ এদের মধ্যে কোনো ইনহেরিটেন্স রিলেশন নাই। স্টুডেন্ট এমপ্লয়িকে এক্সটেন্ড করে না। এখন ওইটাই হচ্ছে কথা, যে যদি করতাম এখানে আমাকে লজিক্যালি কেয়ারফুল হইতে হবে। এখন আমার একটা ক্লাস অলরেডি আছে মাউস, পাবলিক ক্লাস মাউস। আমি যদি একটা ক্লাস বানাই বটল, যে পাবলিক ক্লাস বটল এক্সটেন্ডস মাউস, কম্পাইলার তো কিছু বলবে না, কম্পাইলার দেখবে সিনট্যাক্স ঠিক আছে কিনা। কিন্তু can I logically claim bottle is a mouse? So if I cannot claim bottle is a specific type of mouse, লোকজন তো হাসবে, এটা তুই পাগল নাকি, তাই না? তো why on earth I would say that bottle extends mouse? It's not logical. So আপনি এটা করবেন না। যদি করেন, পরের দিন এই প্রজেক্ট ম্যানেজার আপনার চাকরি খেয়ে দিবে। তার মানে ইজে এটা কথার কথা না, এটা প্রফাউন্ড মিনিং। তাহলে আপনার প্রজেক্টে যখন আপনি ইনহেরিটেন্স করবেন, অলওয়েজ আস্ক ইজ এ রিলেশনশিপ হয় কিনা। সাব টাইপ ইজ এ মোর স্পেসিফিকেশন অফ দ্য সুপার টাইপ। তার মানে সুপার টাইপের সব চরিত্রই ওর মধ্যে আছে উইথ এক্সট্রা। তো সেটা না হলে তো আপনি ইজে ক্লেম করতে পারবেন। আপনি বলতে পারেন চেয়ার ইজ এ ফার্নিচার, দ্যাট মেক সেন্স। কার ইজ এ ভেহিকেল, কিন্তু আপনি বলতে পারবেন না যে কার ইজ এ বিল্ডিং, দ্যাট ডাজন্ট মেক সেন্স, তাই না? আমি কি বলতে পারবো যে হার্ড ড্রাইভ ইজ এ ল্যাপটপ? নো। কিভাবে হার্ড ড্রাইভ ইজ এ ল্যাপটপ হয়? বাট ল্যাপটপ হ্যাজ এ হার্ড ড্রাইভ, ওটাও এক ধরনের রিলেশন। ওকে, ওইটাও এক ধরনের রিলেশন। এই যে হ্যাজ এ রিলেশন, ইজ এ যেমন এক ধরনের রিলেশন, হ্যাজ এও এক ধরনের রিলেশন, অ্যাসোসিয়েশন আরেক ধরনের রিলেশন। এগুলো সব আপনাকে ক্লাস ডায়াগ্রামে দেখাতে হবে, খালি ক্লাস আইডেন্টিফাই করলেই হবে না। ওই যে কানেকশনস দেখছেন না, ইজিবিজি একটা পিডিএফ খুলে দেখাইছি না, এই কানেকশনস গুলো দিয়ে কোনোটা দিয়ে আপনি ইজে, কোনোটা দিয়ে হ্যাজ এ, কোনোটা দিয়ে অ্যাসোসিয়েশন, এগুলো আপনি রিপ্রেজেন্ট করবেন। এন্ড দ্যাট মেক্স দ্য প্রোগ্রামার্স লাইফ পিস অফ কেক। প্রোগ্রামারের কাজ সবচেয়ে সহজ, তার যদি একটা ক্লাস ডায়াগ্রাম থাকে টু ইমপ্লিমেন্ট দ্য ক্লাস। এই কানেকশন গুলো প্রোগ্রামারকে ক্লু দিয়ে দিচ্ছে হাউ টু ইমপ্লিমেন্ট দ্য ক্লাস। ওকে, এনি কোশ্চেন? তাইলে এখন আমাকে বলেন তো দেখি যে একটা এক্সাম্পল বের করতে পারেন কিনা যেখানে একটা মেথডের প্যারামিটার অবজেক্ট হবে।
and logically that makes sense. অথবা আপনি যে রিটার্ন করবেন, আপনি যখন রিটার্ন করবেন তখন রিটার্ন টাইপ কি হয়, ভয়েড অথবা নন ভয়েড। নন ভয়েডের মধ্যে কি হতে পারে, প্রিমিটিভস হতে পারে, র্যাপার হতে পারে, অথবা কোনো ক্লাসের অবজেক্টও হতে পারে। আপনি একটা স্ট্রিং রিটার্ন করতে পারেন না, তা আপনি একটা প্রোডাক্টও রিটার্ন করতে পারেন, আপনি একটা বিলও রিটার্ন করতে, একটা ইনভয়েস রিটার্ন করতে পারেন, পারেন না? সো ইউ ক্যান, অ্যাকাউন্টেন্ট ওয়ান্টস টু গেট অ্যান ইনভয়েস অবজেক্ট, একটা মেথড কল করলো, সেই ইনভয়েস অবজেক্ট ডাটাবেস থেকে রিট্রিভ করে রিটার্ন করলো। তাহলে এরকম কোনো মেথড যদি হয় যে যে কোনো ক্লাসের অবজেক্টকে রিটার্ন করতে পারে, তখন ওই রিটার্ন টাইপ আপনি অবজেক্ট ইউজ করতে পারেন। এখন কথা হলো যে এরকম মেথড লজিক্যালি থাকলে আপনি সেটা করবেন, না থাকলে তো করবেন না। তো যদি বের করতে না পারেন, আমি এক্সাম্পল দেই। প্রিন্ট বা প্রিন্ট লাইন আমরা ইউজ করি না, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, ওখানে আমরা কি পাঠাই? ওখানে আমরা প্যারামিটার হিসেবে কি পাঠাই? যে কোনো টাইপ আমরা পাঠাতে পারি, তাই না? তাহলে দেখেন, আমার যদি এখানে থাকে যে এক্স একটা ইন্টিজার, এসটিআর একটা স্ট্রিং এবং পি একটা প্রোডাক্ট, আমি যদি বলি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন এক্স, তাহলে সে কি প্রিন্ট করবে? এক্স এর ভ্যালু। এখানে যদি এসটিআর দেই, তো এগুলো তো কাজ করে না, আমরা টেস্ট করছি, বহুবার টেস্ট করছি। এখন এই প্রিন্ট লাইন বা প্রিন্ট, এটা কোন ক্লাসের মেথড? আউট হচ্ছে তার ক্লায়েন্ট, আউট হচ্ছে প্রিন্ট স্ট্রিম ক্লাসের একটা অবজেক্ট, যে কিনা আবার সিস্টেম ক্লাসের স্ট্যাটিক ফিল্ড, এই জন্য সিস্টেম ডট আউট। ঠিক আছে? তা আমরা যদি একটু প্রিন্ট স্ট্রিম ক্লাসটা দেখি এক ঝলক, তাহলে আপনি যে মেথড সামারিতে যান, প্রিন্ট বা প্রিন্ট লাইন, এই যে দেখেন, ইট ইজ ওভারলোডেড ফর অল নোন টাইপস ইনক্লুডিং জিরো প্যারামিটার। জিরো প্যারামিটার দিলে শুধু সে নিউ লাইন প্রিন্ট করবে। এই যে বুলিয়ান দিলে বুলিয়ান প্রিন্ট, ক্যারেক্টার, ক্যারেক্টার অ্যারে, ডাবল, ফ্লোট, ইন্ট, লং। ক্যারেক্টার অ্যারে মানে লিগাসি, ব্যাকওয়ার্ড, মানে স্ট্রিং যখন ছিল না তখন তো ক্যারেক্টার অ্যারে ইউজ করা হতো, এখন তো স্ট্রিং ক্লাস চলে আসছে স্ট্রিং। তাহলে আপনি যখন বলেন যে p1 ডট টু স্ট্রিং, তখন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন p1 ডট টু স্ট্রিং, তখন এই ভার্সনটা ইউজ হয়। বা আপনি যখন বলছেন যে পি এস আউট str, তখন আমার এই ভার্সনটা ইউজ হচ্ছে। আপনি যখন বলছেন যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এক্স, তখন এই ভার্সনটা ইউজ হচ্ছে। বাট you can also say p dot to string বলতেই পারেন প্রোডাক্ট ক্লাসের টু স্ট্রিং, যে স্ট্রিংটা দিবে সেইটা আপনি পাঠাচ্ছেন প্রিন্ট লাইনে, তখন ইউজ হচ্ছে এই ভার্সনটা। কিন্তু আপনি চাইলে, সেটা আপনাদের দেখায় নাই, বাট আপনি চাইলে পি কেই পাঠাই দিতে পারেন অবজেক্টটাকে। তাইলে এটা কি পাঠাচ্ছেন? আপনি স্ট্রিং পাঠাচ্ছেন? নো, ইউ আর সেন্ডিং এ প্রোডাক্ট ইনস্ট্যান্স। এখন এই প্রিন্ট স্ট্রিম তো একটা লাইব্রেরি ক্লাস, ও কি করে জানবে যে আপনি প্রোডাক্ট নামে একটা ক্লাস বানাবেন, তার একটা অবজেক্ট পাঠাবেন? তাহলে সেটা রিসিভ করবে কিভাবে? তাহলে ওটা ওর কাছে জানা এরকম একটা সুপার ক্লাসের হ্যান্ডেল হতে হবে, হুইচ ইজ অবজেক্ট। তো তার মানে এখানে দেখেন, দেয়ার ইজ এ প্রিন্ট লাইন উইথ অবজেক্ট প্যারামিটার। তার মানে আমি যদি পি পাঠাই, প্রোডাক্ট অবজেক্ট হিসেবে নিবে। আমি যদি বি পাঠাই, বিল অবজেক্ট হিসেবে নিবে। আমি যদি ইনভয়েস অবজেক্ট পাঠাই, নিবে। যে কোনো অবজেক্টই নিবে, কারণ অবজেক্ট হচ্ছে জাভার সুপার ক্লাস। তো এখন এই ভার্সনটা আবার এই যে অবজেক্টটা পাঠাইছেন তার টু স্ট্রিং ইন্টারনালি ইউজ করে। তা আপনি নিজে টু স্ট্রিং না পাঠায় অবজেক্ট পাঠিয়ে দিলেন, সে তখন এই প্রিন্ট লাইন তার টু স্ট্রিংকে ব্যবহার করে প্রিন্ট করবে। সো প্রোডাক্ট ক্লাসে যদি টু স্ট্রিং থাকে সেটা প্রিন্ট হবে, প্রোডাক্ট ক্লাসে যদি টু স্ট্রিং না থাকে হ্যাশ কোড প্রিন্ট হবে। বাট আপনি প্রোডাক্টও পাঠাতে পারবেন বা প্যাসেঞ্জারও পাঠাতে পারবেন। তার মানে যে এই ধরনের মেথডের ক্ষেত্রে অবজেক্ট ক্যান বি দ্য প্যারামিটার। দ্যাট ইজ অলসো অ্যানাদার ইউজ অফ অবজেক্ট। আর রিটার্ন ভ্যালুর কথা বললাম, এটার একটা এক্সাম্পল আপনাকে দেখাই। এটা তো সরাসরি আমরা ইউজ করি, আর যে লজিক্যাল একটা এক্সাম্পল আপনাদের দেখাই।
ধরেন আমার একটা ক্লাস আছে, ডাটাবেজ অ্যাক্সেসর, তাহলে এই ক্লাসের মেথডগুলো ইউজ করে আমি ডাটাবেজ অ্যাক্সেস করতে পারি। তাহলে আমি এখন একটা মেথড লিখছি, গেট ইউজার লিস্ট, প্যারামিটার হিসাবে একটা স্ট্রিং পাঠাই দিচ্ছি, যেটা স্টুডেন্ট না ফ্যাকাল্টি, একটা স্ট্রিং কোট আনকোট, বা একটা স্ট্রিং ভেরিয়েবল ইউজার টাইপ। তাহলে আমি যদি এখানে স্ট্রিংটার ভ্যালু যদি হয় স্টুডেন্ট, তাহলে সে আমাকে অ্যারে লিস্ট অফ স্টুডেন্ট রিটার্ন করবে। এই স্ট্রিংটার ভ্যালু যদি হয় ফ্যাকাল্টি, তাহলে ডাটাবেস থেকে সে অ্যারে লিস্ট অফ ফ্যাকাল্টি রিটার্ন করবে। তা এখন এইটার ভ্যালু কি হবে, এটা তো রান টাইমে ডিসাইড হবে। তো তার মানে রিটার্ন টাইপ যদি অ্যারে লিস্ট অফ অবজেক্ট হয়, তাহলে সে অ্যারে লিস্ট অফ ফ্যাকাল্টিও রিটার্ন করতে পারবে, অ্যারে লিস্ট অফ স্টুডেন্টও রিটার্ন করতে পারবে, সবই রিটার্ন করতে পারবে। অ্যারে লিস্ট অফ এনি টাইপ ক্যান বি রিটার্ন, বিকজ রিটার্ন টাইপ আমি বলছি অ্যারে লিস্ট অফ অবজেক্ট। তাহলে বুঝলেন অবজেক্ট ক্লাসের ইউটিলিটি এবং ইনহেরিটেন্সের বেসিক আইডিয়াটা আমরা পেলাম। আজকে তো সময় আছে 20 মিনিট, তাহলে আমরা আরো কিছু আলোচনা করতে পারবো। তাহলে অবজেক্ট ক্লাস হয়ে গেল, এটা হয়ে গেল, ওকে। এখন এখানে যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস করতে চাই, সেটা হলো মেথড ওভাররাইডিং। ওভারলোডিং মানে কি, আগে এটা বলে ওভাররাইডিং এ যাওয়ার আগে। মেথড ওভারলোডিং মানে কি? সেম নামে দিয়ে, তার মানে এটাকে যদি আমরা আরেকটু সুন্দর করে বলি, a method can have multiple implementations with different parameter list. So all the implementation qualifies for execution. Which one will be executed depends on the call. কলটা যখন করা হয় তখন প্যারামিটার হিসেবে কি সাপ্লাই দেওয়া হলো, based on that one of those implementation will be executed. কিন্তু প্রত্যেকটা ইমপ্লিমেন্টেশনই কিন্তু কোয়ালিফাই করে যে চাইলে এদের সবগুলোকেই এক্সিকিউট করা যাবে। তাহলে আমি যদি ইমপ্লিমেন্টেশন 1 কে এক্সিকিউট করতে চাই, ওইভাবে প্যারামিটার দিয়ে কল করব। ইমপ্লিমেন্টেশন 2 কে যদি এক্সিকিউট করতে চাই, ওইভাবে প্যারামিটার দিয়ে কল করব। তাহলে দ্যাট ইজ মেথড ওভারলোডিং। নাও হোয়াট ইজ মেথড ওভাররাইডিং? আগে বলেন ওভাররাইডিং এই ওয়ার্ডটার মানে কি? ইটস এন ইংলিশ ওয়ার্ড, ডিকশনারি মানে কি ওভাররাইড? অবজেকশন ওভার রুল বলে না, ইওর অনার। ওভাররাইড করা মানে ওটাকে বাতিল করা, বাতিল করে নতুন একটা চাপিয়ে দেওয়া। এখন এটা বোঝার জন্য আপনাকে একটা এক্সাম্পল দিই। তার আগে আমাকে বলো, তার আগে এক্সাম্পল দেওয়ার আগে, মেথড ওভারলোডিং এ মাল্টিপল ইমপ্লিমেন্টেশন থাকতে পারে, পারে না? এখন ধরেন একটা মেথডের 3টা ইমপ্লিমেন্টেশন আছে, অবশ্যই 3টার প্যারামিটার লিস্ট আলাদা। নাও কোশ্চেন ইজ, does all these 3 implementation must belong to same class or they can be spread over superclass subclass? বলেন সাবধান। হ্যাঁ, আপনি আপনাতে নেই, কোথায় আছেন? ওকে, মেথড ওভারলোডিং মানে ধরেন একাধিক ইমপ্লিমেন্টেশন, তাহলে একাধিক বডি। তাহলে আমার একটা মেথড আছে, সেটা ধরেন 3টা ইমপ্লিমেন্টেশন। এখন আমার প্রশ্ন হলো যে 3টা ইমপ্লিমেন্টেশন কি একই ক্লাসের মেথড হইতে হবে কিনা, নাকি 2টা সুপার ক্লাসে আছে, একটা সাব ক্লাসে বানানো হলো, এটাও হতে পারে। দ্যাট ইজ দ্য কোশ্চেন, ভেঙে দিলাম কোশ্চেনটা। So the implementation can be spread among superclass, subclass, not necessarily একটা ক্লাসেই থাকা লাগবে। এটা হতে পারে কিনা? একটা ক্লাসে তো থাকতে পারে, এটা তো আমরা দেখেছি অলরেডি, আমরা শিখেইছি ওভারলোডিং একটা ক্লাসে দিয়ে থাকতে পারে। সুপার ক্লাস আপনি বললেন 2টা ইমপ্লিমেন্টেশন, সাব ক্লাস ওই 2টা আসবে না ইনহেরিট হয়ে, সে থার্ড আর একটা অ্যাড করতেই পারে, ওই দুইটার প্যারামিটার সাথে মিলবে না এরকম আরেকটা ভার্সন সে বানাতেই পারে।
তাহলে ওভারলোডিং এ কিন্তু এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই যে একটা ক্লাসেই থাকতে হবে, অথবা কিছু ইমপ্লিমেন্টেশন সুপার ক্লাসে থাকবে, কিছু ইমপ্লিমেন্টেশন সাব ক্লাসে থাকবে, এমন কোনো বিষয় নাই। দুইভাবেই হইতে পারে। এটার কি কোনো টেস্টিং আমরা করেছি? করেছি ম্যাট্রিক্স ক্লাসে, ম্যাট্রিক্সের প্রজেক্টে করেছি। র্যান্ডম নাম্বার লোয়ার বাউন্ড আপার বাউন্ড আমরা করি নাই? তো লোয়ার বাউন্ড আপার বাউন্ড আমরা কোথায় করেছি? মাই র্যান্ডমে। মনে আছে না মনে নাই? তাহলে আপনি যদি এই যে ম্যাট্রিক্স ক্লাসটা দেখেন, তাহলে র্যান্ডম ক্লাসে দুইটা নেক্সট ইন্ট আছে, একটা হচ্ছে 0 প্যারামিটার আর একটা হচ্ছে 1 ইন্টিজার প্যারামিটার, যেটা আপার বাউন্ড। তো এটা র্যান্ডম ক্লাস অলরেডি আছে, আছে না? আমরা কি করেছি? আমরা যেটা করেছি সেটা হলো যে আমাদের এই মাই র্যান্ডম নামে, কোথায় মাই র্যান্ডম বানাইছি আমরা? না, বানাই নাই। তাইলে যে ম্যাট্রিক্স ক্লাসে যদি যান, এই যে দেখেন, এটা করি নাই আপনাদের, দেখেন এদিকে দেখেন, এই যে আমার একটা মেথড আছে না, যে এই যে সেট ম্যাট্রিক্স উইথ র্যান্ডম ভ্যালু। তাহলে এখানে এই যে র্যান্ডম ভ্যালুটা আমি দিচ্ছি, এই র্যান্ডম ভ্যালু আমাকে কে প্রোভাইড করতেছে? নেক্সট ইন মেথড অফ হুইচ ক্লাস? র্যান্ডম ক্লাস। কি করে বুঝলেন? আর হচ্ছে ক্লায়েন্ট। আর কি 30 নাম্বার লাইনে বলা আছে, আর হচ্ছে একটা র্যান্ডম ক্লাসের ইনস্ট্যান্স। সো আর ডট নেক্সট ইন। এখন আমি যদি র্যান্ডম ক্লাসে যাই, এবং আপনি যদি মেথড সামারিতে যান, নেক্সট ইন মেথড যদি আমরা দেখি, how many next ins are there? Overloaded? Next in ki overloaded first of all or not? Overloaded. How many implementations of next int is there? দুইটা, 0 parameter. So 0 parameter provides me a random number, random integer within the whole range of integer. নেগেটিভ 2 বিলিয়ন থেকে পজিটিভ 2 বিলিয়ন এর মধ্যে সে আমাকে একটা ভ্যালু দিবে। দ্যাট ক্যান বি এ ভেরি বিগ নাম্বার, ইনক্লুডিং পজিটিভ নেগেটিভ। কিন্তু আমি যদি এই সেকেন্ড ভার্সনটা ইউজ করি উইথ ইন্টিজার প্যারামিটার ভার্সন, তাহলে আমি কি পাবো? হ্যাঁ, কোন রেঞ্জটা কি তখন? 0 থেকে বাউন্ড -1। তাহলে আমি যদি এখানে 100 দিই, তাহলে র্যান্ডম ভ্যালুটা হবে 0 to 99। এখানে যদি 1000 দেই, তাহলে র্যান্ডম ভ্যালুটা হবে 0 to 999। তাহলে এই দুইটা ওভারলোডেড ভার্সন আছে, and I choose to use this one in my project। তা আমি এটা ইউজ করছি। Make sense? এবং I have imported the random class এবং তার মেথড আমি ইউজ করছি। I like this random class, but আমার মনের মধ্যে একটু কষ্ট যে আমি লোয়ার বাউন্ড আপার বাউন্ড দিতে পারতেছি না। কেন পারতেছি না? আমি যদি লোয়ার বাউন্ডটাও দিয়ে দিতে পারতাম, আমার খুশি হইতো যে 5000 থেকে 6000 এর মধ্যে র্যান্ডম ভ্যালু দাও। আমি যদি 6000 দেই, তো 0 থেকে 6000 এর মধ্যে দিবে। তো 5000 থেকে 6000 তো আমি দিতে পারতেছি না। সো আমি যদি দুইটা প্যারামিটার পাঠাইতে পারতাম, লোয়ার বাউন্ড আপার বাউন্ড, তাহলে আমি খুব খুশি হইতাম। বাট আমার খুশিতে কি যায় আসে? এটা তো নাই র্যান্ডম ক্লাস। সো হোয়াট ক্যান উই ডু? হ্যাঁ, কোথায় বানাবেন? কোথায় ওভারলোড করবেন? র্যান্ডম ক্লাসে? আপনার ক্লাসে তো ওভারলোড করে লাভ কি? ম্যাট্রিক্স ক্লাস, এটা তো র্যান্ডম ক্লাসের মেথড। র্যান্ডম ক্লাসে, কিন্তু ইউ ক্যানট টাচ দ্য লাইব্রেরি ক্লাস। তাহলে কি করবেন? আপনার তো লাইব্রেরি ক্লাস মডিফাই করার অ্যাক্সেস নাই। আবার আপনি এটা চান, এটা হইলে আপনার সুবিধা হয়,
কি করবেন তাহলে? সমাধান কি? র্যান্ডম ক্লাসে যদি ওভারলোড করতে, আপনার কথা ঠিক আছে যে ওভারলোড যদি করে দেই উইথ টু প্যারামিটার তাইলেই তো হয়, কিন্তু ওভারলোড করবেন কোথায়? র্যান্ডম ক্লাসে। ইউ ক্যানট টাচ দ্য র্যান্ডম ক্লাস। তাহলে সমাধান কি বলেন? গুড। তাইলে আমরা এখন বলবো যে নিউ জাভা ক্লাস my random. Now my random is exactly random কারণ আমি বলতেছি এক্সটেন্ড র্যান্ডম। তাহলে এখন পর্যন্ত my random is nothing but random, কারণ অ্যাডিশনাল কিছু নাই। ইম্পোর্ট করেন, তাহলে ইম্পোর্ট জাভা ডট ইউটিউব ডট র্যান্ডম। মিডে আপনার এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, মাউস ধরলেই সে ইম্পোর্ট করে দেবে, তাই না? কোন প্যাকেজ থেকে ইম্পোর্ট করতে টাইপ করতে হবে না। আচ্ছা, এখন এখানে আমি কোনো ফিল্ড বানাচ্ছি না, কিছুই বানাচ্ছি না। আমার কাজ হলো শুধু মেথড ওভারলোড করা। কোনটাকে? পাবলিক ইন্টিজার রিটার্ন করবে, নেক্সট ইন্ট লোয়ার বাউন্ড আপার বাউন্ড। এখন আমাকে একটা ইন্টিজার রিটার্ন করতে হবে, তাকে একটা ইন্টিজার নিয়ে নেই যে ইন্ট randval ইনিশিয়ালি 0 দিয়ে রাখেন এবং ফাইনালি আপনি রিটার্ন করবেন কি? randval। এখন এই randval এর ভ্যালু আসলে কি হওয়া উচিত? এই লোয়ার বাউন্ড থেকে আপার বাউন্ড -1 এর মধ্যে। এখন এইটা লজিক তো আপনি জানেন না কিভাবে আনবেন, তাই না? এখন তাহলে আপনাকে আবার সেই দেখতে হবে র্যান্ডম নাম্বার জেনারেশনের অ্যালগরিদম গুলো, সেটার কোড লেখা লাগবে। Why to reinvent the wheel? Use your overloaded version। তাহলে অলরেডি আপনার একটা আপার বাউন্ড আছে, তাই না? তাহলে আপনি ওইটা ইউজ করেন যে randval ইকুয়াল টু বলতে পারেন দিস ডট নেক্সট ইন্ট, বা শুধু নেক্সট ইন্ট বললেও হবে। তাহলে এখানে আপনি একটা আপার বাউন্ড ভার্সন কিন্তু আছে। তাহলে আমার যদি এখানে ধরেন, যদি আমি এখানে যদি বলি যে এইটা 5000 আর এটা 6000, তাহলে আমার র্যান্ডম ভ্যালুটা কত থেকে কতর মধ্যে হওয়া উচিত? 5000 থেকে 5999। ডিফারেন্স কি এই দুইটার? 1000। তাহলে আমি ডিফারেন্সের আপার ধরে বের করব। তাইলে আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড। তাহলে এখান থেকে কি পাওয়া যাবে? এখান থেকে র্যান্ডম ইন্টিজার হিসাবে কি পাওয়া যাবে? সেটা ঠিক করে দিচ্ছি, কিন্তু বলেন যে এখান থেকে আমি এই র্যান্ডম ভ্যালু হিসেবে কি পেতে পারি? 0 থেকে 999। if upper bound is 6000 and lower bound is 5000, তাহলে এইখান থেকে আমি কি পেতে পারি? 0 থেকে, যদি 0 পাই তার সাথে যদি লোয়ার বাউন্ড যোগ করি কত হবে? যদি 0 হয়, এইটুকু যদি 0 হয় আর এটুকু যদি 999 হয়, তো ইওর রিকোয়ারমেন্ট ফুলফিলড। এটা হচ্ছে চালাকি, তাই না? তো দেখেন নিজেরই আরেকটা ওভারলোডের ভার্সনকে ইন্টারনালি ইউজ করতেছে। তাহলে কিন্তু আপনি দেখেন এই মাই র্যান্ডম দিয়ে আপনার রিকোয়ারমেন্ট এখন ফুলফিলড। তাহলে এখন আপনি ম্যাট্রিক্স ক্লাসে গিয়ে বলেন যে এটাকে এখন র্যান্ডম না বলে বলেন মাই র্যান্ডম, কারণ র্যান্ডম ক্লাসে তো 2 প্যারামিটারটা নাই, এটা মাই র্যান্ডমে আছে, হুইচ ইজ ইয়োরস। আর র্যান্ডম হচ্ছে লাইব্রেরির। তাহলে আপনি এখন বলবেন যে মাই র্যান্ডম ইকুয়াল টু নিউ মাই র্যান্ডম। এখন আপনি চাইলে এটাকে 2 প্যারামিটার দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। সো লেটস সে 5000, 6000, নো প্রবলেম। রান করলে এটাকে আমরা কোথাও প্রিন্ট করতেছি? প্রিন্ট করছি এটা আমরা কন্ট্রোলারে গিয়ে দেখতে হবে।
হ্যাঁ প্রিন্ট করতেছি, তাই না? তো তাহলে এখন দেখেন বা আমি সরাসরি এই হ্যালো কন্ট্রোলার হ্যালো অ্যাপ্লিকেশনের স্টার্টেই করে দিই, অসুবিধা কি? তো তাইলে ধরেন এখানে দেখানোর জন্য যে ম্যাট্রিক্স ম্যাট ইকুয়াল টু নিউ ম্যাট্রিক্স, ওকে, 3 বাই বা ধরেন 5/3 4 5/4 প্যারামিটারাইজ কনস্ট্রাক্ট। এখন আমি বলবো যে ম্যাট ডট সেট ম্যাট্রিক্স উইথ র্যান্ডম ভ্যালুস, ও আচ্ছা ওইখানে আমরা দিয়ে দিচ্ছি, ওকে, তাইলে পরে এটা 0ই থাকুক, এখানে আমরা বলে দিচ্ছি 5/4 5/4, তাইলে রো কলাম পেয়ে গেল। এখন সে ভ্যালসে নিউ করবে, করে সে ওই যে মাই র্যান্ডমের এই রেঞ্জের মধ্যে ওই যে 5000 থেকে 6000 রেঞ্জের মধ্যে সে বসাবে। 5000 থেকে 6000 কি ওইটাকে আমরা হার্ড কোড করে দিচ্ছি, হার্ড কোড করে দিলে তাই হবে। এখন ওইটাও আপনি ইউজার ইনপুট নিতে পারেন, সেই ক্ষেত্রে ওটা পাঠাইতে হবে। যাই হোক, মানে আমরা আইডিয়াটা বোঝার জন্য যে আমরা 5000 থেকে 6000 এর মধ্যে আমাদের র্যান্ডম ভ্যালু আসবে, 5000 থেকে 6000। তো তাইলে যদি আমরা রান করি, ও শো তো করি নাই, রান করে লাভ নাই, তাইলে ম্যাট ডট শো, ম্যাট ডট শো ম্যাট্রিক্স শো, ওকে। সো লেটস রান। তাহলে আমরা দেখবো যে আমাদের ওই 5/4 একটা ম্যাট্রিক্স আসবে and values are within 5000 থেকে 6000। এটা হচ্ছে ইনহেরিটেন্সের পাওয়ার। You reuse the existing class and customize it according to your requirement. এখন কাস্টমাইজ করতে গিয়ে ওর চরিত্র বদলাই দেওয়া যাবে না, যে আপনি বটলকে ইনহেরিট করে চরিত্র বদলাই দিয়ে মাউস বানাই ফেললেন, তাইলে হবে না। ওটা বটলই থাকবে যাতে ইজি রিলেশন করা যায়, বাট মোর স্পেসিফিক টাইপ অফ বটল উইথ মোর ফাংশনালিটিস। এখন ওভাররাইডিং এর গল্পটা দিয়ে শেষ করি। আপনি স্কলারশিপ পাচ্ছেন এবং আপনি টিউশনি করেন, টিউশনি করে ইউ ফিল ভেরি প্রাউড যে আমি টিউশনি করে স্কলারশিপ মাধ্যমে আমার পড়াশোনার খরচ আমি একটা আই এম লিসনিং দ্য বার্ডেন অন মাই প্যারেন্ট, ওকে। তো ইউ ফিল ভেরি প্রাউড অ্যাবাউট দ্যাট ইউ আর আর্নিং অন ইউর ওন। আচ্ছা, যাই হোক, ওটা তো আর আপনার খুব বড় অ্যামাউন্ট না, স্টুডেন্ট হিসাবে টিউশনি করেন, একটা পকেট মানি আসে। এই পকেট মানি দিয়ে আপনি অনেক শখ করে গ্যালারি অ্যাপেক্স থেকে ডিসকাউন্টে 3000 টাকা দিয়ে একটা জুতা কিনছেন, ওকে, আপনার পছন্দের জুতা। এখন আপনার দাদার দাদা আবার সেই দাদার দাদা, ওকে, আপনার এই কাশ্মীর থেকে একটা শাল আনছে বহু আগে, একদম অরিজিনাল সিল্ক, ওকে, টপ কোয়ালিটি সিল্ক। তো ওইটা এখন ইনহেরিট হইতে হইতে আপনার ফাদার পর্যন্ত আসছে। তা আপনার ফাদার ডাইকে বললো, বাবা এটা তো আমাদের ফ্যামিলির একটা অ্যান্টিক, তুমি এখন এটা ইউজ করো। এখন ওই শালটা কিন্তু অনেক এক্সপেন্সিভ এবং এটা অ্যান্টিক ভ্যালু আছে, তাই না? কিন্তু আপনার ওই অ্যাপেক্সের জুতায় যদি ময়লা পড়ে, হাতের কাছে একটা না থাকলে আপনি ওই শাল দিয়ে ওটা মুছবেন কেন? নিজের কষ্টের টাকার কেনা যেটা, আপনার কাছে ওইটার দাম বেশি, তাই না? এখন এই যে লাস্ট গল্প, আপনার প্যারেন্ট, আপনার ফাদার হ্যাজ টু মেথডস। আপনার ফাদার হচ্ছে সুপার ক্লাস, আপনি সাব ক্লাস। ইউর প্যারেন্ট হ্যাজ টু মেথডস দ্যাট ইউ উইল ইনহেরিট। একটা মেথড হচ্ছে গ্রিট গেস্ট, গ্রিট গেস্ট মেথড। তো ওই মেথডের কোড কি বলে? আসসালামু আলাইকুম, বসেন আঙ্কেল, কেমন আছেন, বাসার সবাই ভালো, আন্টি ভালো আছে, রাস্তায় কোনো অসুবিধা হয় নাই তো?
সো ওল্ড স্কুল গ্রেডিং, আপনার প্যারেন্ট ওইটা ইউজ করে অভ্যস্ত। ওকে, আরো একটা মেথড আছে প্যারেন্ট ক্লাসে, যেটা আপনি আপনার প্যারেন্টের কাছ থেকে ইনহেরিট করবেন। সেটা কি? withdraw money from ATM. So now you inherit both the methods. Are you happy with both the methods? You are very happy to inherit withdraw money from ATM, but you are totally unhappy. Assalamu alaikum. You are Genji. আপনার greeting style হচ্ছে hey bro, what's up? তাই না? Yo. আপনার greet different. You hate that inherited greet. কিন্তু কথা হলো যে উইথড্র মানি ফ্রম এটিএম নিতে হলে এটাও নিতে হবে। সো আপনার কিছু উপায় নেই, আপনি দুইটাই নিলেন, নিয়ে বললেন ওভাররাইড গ্রিট গেস্ট, দ্যাট ইজ ওভাররাইডিং। সো ইউ রিপ্লেস দ্য ইনহেরিটেড ইমপ্লিমেন্টেশন উইথ ইউর ওন ইমপ্লিমেন্টেশন। তার মানে এখানে প্যারামিটার সেম থাকবে, নাইলে আপনি ক্যান্সেল করলেন কিভাবে? নাইলে তো ওটাও আছে, প্যারামিটার দিলে তো ওইটাও ওটার সাথে ম্যাচ করলে তো ওইটা এক্সিকিউট হবে না, তখন তো আপনাকে আসসালামু আলাইকুম বলতে হবে। আপনি তো বলতে চান ইয়ো ব্রো অলওয়েজ, আপনি কখনোই আসসালামু আলাইকুম বলতে চান না বেসড অন প্যারামিটার, আপনি ওইটাকে নিষ্ক্রিয় করে দিতে চান। এখন আপনি বলেন যে আমি নিব না, এটা বললে তো হবে না, নিতে হবে। আপনি যদি ইনহেরিট করেন ইন্ডাস্ট্রি অ্যাসেট গাড়ি বাড়ি ফ্রম ইউর ফাদার, ব্যাংক লোন গুলো আপনি ইনহেরিট করবেন। তাহলে আপনার ফাদার ইন্ডাস্ট্রির যে ব্যাংক লোন আছে, ইউ উইল অলসো ইনহেরিট দ্যাট। নাও দ্যাট ইজ ইউর রেসপন্সিবিলিটি টু রিপে দ্য লোনস। ওকে, সো আপনি উইথড্র মানি ফ্রম এটিএম ইনহেরিট করব, কিন্তু গ্রিট গেস্ট ইনহেরিট করবো না, এটা তো হবে না। ইনহেরিট আপনাকে করতেই হবে। পছন্দ না হইলে আপনি তখন বলতে পারেন। এখন আপনি যখন নিজে এই ক্যাটসাইতে গিয়ে ইট শপিং এ 3 দিন ঘুরে ক্যাটসাই থেকে একটা পাঞ্জাবি কিনেন, এইটাকে আপনি ফেলে দিবেন না, করবেন, ইউজ করবেন। ইউজ করার উদ্দেশ্য নিয়ে আপনি ওটা কিনছেন, কিন্তু আপনার এক আত্মীয় আপনাকে একটা পাঞ্জাবি দিচ্ছে, কালারই পছন্দ হয় নাই। ওকে, মানে একটা কটকটা কালার আপনার মনে হচ্ছে যে এটা আমার পছন্দ না, তা আপনি ওটা কি করবেন? কাউকে দিয়ে দিবেন, ড্রাইভার কাউকে দিয়ে দিবেন। নিতে তো হবে, একজন দিচ্ছে, নিতে তো হবে। সো ইনহেরিট আপনি করবেন, কিন্তু আপনি এটাকে ইউজ করবেন, নিষ্ক্রিয় করে ফেলবেন, তাই না? তো তার মানে আমার ইনহেরিটেড ভার্সনটা যাতে কখনোই কাজ না করে, সেটা হলো ওভাররাইডিং। ওভারলোডিং ইজ ডিফারেন্ট। আপনি নেক্সট ইনহেরিট করছেন, 0 প্যারামিটার ইনহেরিট করছেন, ওটাকে আপনি ইউজ করতে পারবেন। 1 প্যারামিটার ইউজ করছেন, ওটাকেও ইউজ করতে পারবেন। 2 প্যারামিটার আপনি নিজে ওভারলোড করছেন, এটাকেও ইউজ করতে পারবেন। আপনি রিপ্লেস করেন না ইনহেরিটেড ভার্সন দুইটাকে। ইনহেরিটেড ভার্সন দুইটাও আছে, আপনার ভার্সনও আছে। ওভারলোডিং স্প্রেড অ্যাক্রস দ্য সুপার ক্লাস সাব ক্লাস। কিন্তু যখন আপনি বলবেন যে সুপার ক্লাসের এই মেথডটা আমার পছন্দ না, তাহলে আমি এটাকে রিপ্লেস করব, তাহলে সেটা হবে ওভাররাইডিং। তখন কি হবে? ইনহেরিটেড ভার্সনটা কখনোই আপনার ক্লায়েন্টের জন্য কাজ করবে না। সুপার ক্লাস ক্লায়েন্টের জন্য ঠিকই কাজ করবে, কিন্তু আপনার ক্লায়েন্টের জন্য কাজ করবে না। তাহলে ওভাররাইডিং এর কনসেপ্ট একটা নতুন কনসেপ্ট। তাহলে আমরা কি আগে কখনো ওভাররাইড করেছি? আমরা কি কি প্রজেক্ট করেছি? অ্যারিথমেটিক অপারেশন, ম্যাট্রিক্স, আর হচ্ছে এয়ারলাইন্স অপারেশন। এগুলোর মধ্যে আমরা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করেছি। আর আপনাদের এসওডিরা হয়তো মিড টার্মের 2-1টা প্রজেক্ট করাইতে পারে, আর নিজে হয়তো কিছু প্র্যাকটিস করছেন বাসায় নিজে নিজে। এখানে কোথাও কি আপনি ওভাররাইড করছেন? না, ওভাররাইড মানে তো বুঝছেন যে আপনি সুপার ক্লাস থেকে এক্সটেন্ড করছেন, সেখান থেকে ইনহেরিট করছেন একটা মেথড, পছন্দ হয় নাই, ওইটাকে আপনি রিডিফাইন করছেন, মানে আপনি নিজে ইমপ্লিমেন্টেশন দিয়েছেন। ইনহেরিটেড ইমপ্লিমেন্টেশন তো চোখে দেখা যায় না, ওটা সুপার ক্লাসের কোড খুলে দেখতে হবে হোয়াট ইজ দ্য ইমপ্লিমেন্টেশন, কিন্তু আপনার পছন্দ না ওইটা, আপনি নিজেই আবার ওটাকে নতুন করে বডি দিয়েছেন উইথ সেম প্যারামিটার। যখন সেম প্যারামিটার দিয়ে আপনি নতুন বডি দিবেন, নিজের ক্লাসের মেথডকে এটা করা যাবে না, তখন সে বলবে ওভারলোডিং ভায়োলেশন। কারণ কম্পাইলার তো এত 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 বোকা তো না, এত স্টুপিড তো না যে নিজের তৈরি করা মেথডই নিজের পছন্দ না আবার আমি দিচ্ছি। তাহলে আপনি দিচ্ছেন কেন দুইটা? একটা ফেলে দেন। কিন্তু আপনি যখন ইনহেরিটেড মেথডকে রিপ্লেস করতে যাবেন, তখন কম্পাইলার বুঝবে যে আপনার এটা পছন্দ হয়নি। তাহলে আমরা কি কাজটা করছি আগে না করি নাই?
আপনি কি ডেলিভারেটলি কোথাও ওভাররাইট করছেন কোন ইনহেরিটেড মেথডকে? করেন নাই। ইনহেরিটেন্সই তো করেন নাই, কিন্তু আসলে করছেন। আসলে ওভাররাইট করেছেন? আসলে আপনি ওভাররাইট করেছেন? কোথায় করেছেন? আরেকটা আপনার সুপার ক্লাসের ইনহেরিটেড মেথডকে আপনি রিপ্লেস করেছেন। করেছেন কি না করেন নাই? কথা বুঝেন নাই? কি বুঝছেন? আপনার সুপার ক্লাসের ইনহেরিটেড মেথডকে আপনি বডি রিপ্লেস করে দিয়েছেন উইথ এর ওন বডি, প্যারামিটার লিস্ট সেম রেখে। এই কাজটা কি করেছেন না করেন নাই? ধরেন আমি বললাম যে পার্সন হচ্ছে সাব ক্লাস, ইউজার হচ্ছে সুপার ক্লাস। তাহলে ইউজার ক্লাসে একটা মেথড আমি ইনহেরিট করলাম, আমার ওটা পছন্দ না, পার্সন ক্লাসে আমি ওটাকে নতুন করে ডিফাইন করলাম, তাহলে সেটা ওভাররাইটিং হবে। না না, আপনি ক্লাসের নাম বলেন, মেথডের নাম বলেন, যে কোন মেথডকে আপনি ওভাররাইট করছেন। আপনি ওভারলোড করছেন, কিন্তু ওভাররাইট কি করছেন? কনস্ট্রাক্টরকে আপনি ওভারলোড করছেন, কিন্তু আপনি কি কোনো মেথডকে ওভাররাইট করছেন? হ্যাঁ, না না, আগে চিন্তা করেন যে আপনি আপনার কোনো সুপার ক্লাস আপনি কাউকে এক্সটেন্ড করছেন কিনা, আগে সেটা চিন্তা করেন। আপনার যদি সুপার ক্লাস না থাকে, ওভাররাইটিং তো ইররিলেভেন্ট। ওভারলোডিং এর ক্ষেত্রে সুপার ক্লাস থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু ওভাররাইট করতে হলে তো সুপার ক্লাস থাকাই লাগবে। ইনহেরিট না করলে আপনি ওভাররাইট করবেন কিভাবে? নিজের জিনিসকে তো আর ওভাররাইট করা যায় না, নিজের জিনিসকে ওভারলোড করা যায়। তাহলে আপনি কি করছেন এরকম কিছু? করছেন? করেন নাই? করান আপনি। হ্যাঁ, করা হয়েছে, কিন্তু কোথায়? মেমোরির বাইরে নাই, প্যাসেঞ্জার ক্লাসেই করতেন। টু স্ট্রিং, আপনি কি একটা জিরো প্যারামিটার টু স্ট্রিং ইনহেরিট করেন না অবজেক্ট ক্লাস থেকে? এটা না থাকলে তো ওইটাই এক্সিকিউট হয়, কিন্তু আপনি ওভাররাইট করছেন বলে ওইটার এক্সিকিউট হয় না, এটা এক্সিকিউট হয়। তাহলে প্যাসেঞ্জার ক্লাসে টু স্ট্রিং আপনি কি করছেন? টু স্ট্রিং কে কি করছেন? এই যে আপনার নামটা কি, কি নাম আপনার? হ্যাঁ, সাইদ বলেন। এই যে প্যাসেঞ্জার ক্লাসে টু স্ট্রিং কে আমরা কি করেছি? তাহলে এখন ওভারঅল বলেন, টু স্ট্রিং কে আমরা কি করেছি? ওভাররাইট করে আবার ওভারলোড করেছি। জিরো প্যারামিটারকে ওভাররাইট করে সেটার সাথে আবার ওয়ান প্যারামিটার ওভারলোড করেছি। কনস্ট্রাক্টর তো আর ওভাররাইট না, এটা তো আমার কনস্ট্রাক্টরকে আমি ওভারলোড করছি। কিন্তু এটা তো ওভারলোডিং, এটা ওভাররাইটিং কেন হবে? এটা তো ওভারলোডিং। এখানেও আপনি ওভারলোড করছেন টু স্ট্রিং, এই যে জিরো প্যারামিটার ওয়ান প্যারামিটার ওভারলোড করছেন, কিন্তু একটা ওভারলোডেড ভার্সন আবার ওভাররিডেন। প্রথমে আপনি ইনহেরিটেড ভার্সনকে নিষ্ক্রিয় করছেন, জিরো প্যারামিটার, আপনার ভার্সনটাকে এস্টাবলিশ করলেন, তার সাথে আপনি আবার নিজেরই আবার আরো একটা ভার্সন দিলেন উইথ অ্যানাদার প্যারামিটার। তাহলে এখানে ওভাররাইডিং ওভারলোডিং দুইটাই হয়েছে। এখন আমি এই যখন আপনাদের এগুলো করাইছি, @ ওভাররাইড কথাটা আমি উচ্চারণও করি নাই, কারণ তখন সেটা ইররিলেভেন্ট হইতো। নাও ইউ নো এটা। তাহলে নেক্সট ক্লাসে আমরা কি করব? নেক্সট ক্লাসে তো মিড টার্ম, নেক্সট ক্লাসে কিছু করা যাবে না। 13 তারিখ সানডে। না না, মিড টার্ম তো আপনার টেবিল পর্যন্ত। আজকে তো আমরা এগুলো ক্লাস ডায়াগ্রাম এগুলো লাগবে আপনার, আমার কোর্স আগায় নিতে হবে না? আপনার প্রজেক্টে এখন এই কনসেপ্টগুলো আনতে হবে, পলিমরফিজম কিভাবে ইউজ করবেন। হ্যাঁ, তো আমরা আমাদের সিলেবাস আগাচ্ছি। পলিমরফিজম বুঝতে হলে আপনাকে আরো কিছু জিনিস বুঝতে হবে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট মেথড এন্ড ইন্টারফেস। এনক্যাপসুলেশন হচ্ছে ওই যে ডাটা হাইডিং এন্ড এনক্যাপসুলেশন, ডাটাকে প্রাইভেট করে
ওটাকে ইউজ করার জন্য পাবলিক মেথডস দিচ্ছি। এটা হচ্ছে ডাটাকে হাইড করে ফেললাম আর ফাংশনালিটি গুলোকে একসাথে এনক্যাপসুলেট করে ফেললাম উইদিন দ্য ক্লাস। ইনহেরিটেন্স একটা পিলার, এটা আমরা শুরু করলাম এবং ইনহেরিটেন্সেরই রিফাইন করে করে আমরা পলিমরফিজমের দিকে যাব। ওকে, তাহলে এনি কোশ্চেন সোফার আজকের মতো? তাহলে এটা তো ধরেন আমরা এই যে একটা অবজেক্ট ক্লাসের টু স্ট্রিং ওভাররাইট করছে। এখন আমরা কি করব, আমাদের যে প্যাসেঞ্জার একটা ক্লাস, তারপর আমাদের পাইলট একটা ক্লাস, তাই না, কেবিন ক্রু একটা ক্লাস, এদের কমন ফিল্ড নাই? তাহলে এই কমন ফিল্ড গুলো দিয়ে আমরা আমাদের এয়ারলাইন্স অপারেশন প্রজেক্ট একটা সুপার ক্লাস বানাবো, লেটস সে ইউজার। ওখান থেকে প্যাসেঞ্জার তাহলে প্যাসেঞ্জারের অনেকগুলো ফিল্ড এখানে থাকবে না, ইউজারে চলে যাবে, ইনহেরিট করবে, করে প্যাসেঞ্জার এখানে এক্সট্রা ফিল্ড অ্যাড করবে, ফর এক্সাম্পল ফ্রিকোয়েন্ট ফ্লাইট নাম্বার। হ্যাঁ, এগুলো সবই কমন। এখন আপনি পাসপোর্ট নাম্বার কমন নাও রাখতে পারেন, যেমন এয়ারলাইন্সের সব ইউজারেরই যে পাসপোর্ট থাকা লাগবে এমন না, কিন্তু পাইলট, কেবিন ক্রু, প্যাসেঞ্জার এদের তো থাকাই লাগবে। সেক্ষেত্রে পাসপোর্টটা আপনি এখানেই রাখতে পারেন, কিন্তু পাসপোর্ট বাদে বাকি যেগুলো আছে এনআইডি থেকে শুরু করে নেম, অ্যাড্রেস, ইমেল, ফোন, জেন্ডার, ডেট অফ বার্থ, এগুলো ইউজারে চলে যাবে। তাহলে এখানে কি থাকবে, পাসপোর্ট, নাম্বার অফ রেজিস্টার্ড প্যাসেঞ্জার, আপনার আরেকটা অ্যাড করতে পারেন ফ্রিকোয়েন্ট ফ্লাইট নাম্বার বা আপনার অ্যাকুমুলেটেড মাইলস পয়েন্ট। তাহলে প্যাসেঞ্জার স্পেসিফিক কিছু ফিল্ড। পাইলট ক্লাস আপনি এক্সট্রা ফিল্ড অ্যাড করতে পারেন, লাইসেন্স নাম্বার, পাইলট লাইসেন্স নাম্বার, ওকে, তারপরে লাইসেন্স ভ্যালিডিটি, লোকাল ডেট, এরকম কিছু ফিল্ড আপনি পাইলট ক্লাসে অ্যাড করতে পারেন। তারপরে ধরেন আপনার এই টাইপ রেটিং, মানে পাইলট হইলেই আপনি যে কোনো প্লেন চালাইতে পারবেন, আপনার টাইপ রেটিং থাকতে হবে। আপনি যদি বোয়িং সিঙ্গেল আইল চালান 737, তাহলে আপনি এয়ারবাস চালাইতে পারবেন, আলাদা করে টাইপ রেটিং সার্টিফিকেশন নিতে হবে। মানে ইচ্ছা হইলো আজকে আপনি বাস চালাইতেছেন, কালকে আপনার ট্রাকে উঠাই দিল, এটা অন ল্যান্ডে হইলে হইতে পারে, এয়ারলাইন্স এটা কখনোই হবে না, কারণ প্রত্যেকটা ফ্লাইটের এখানে মানে উঠে গেলে তো আপনার ইউ হ্যাভ টু হ্যাভ ফুল কনফিডেন্স অ্যান্ড ট্রেনিং। তো কাজে আপনার টাইপ রেটিংটা কি, আপনি কি হোয়াইট বডি টাইপ রেটিং না ন্যারো বডি টাইপ রেটিং? হোয়াইট বডি মানে যে 787, 777 অথবা এয়ারবাস 351, 330 এগুলো। আর সিঙ্গেল আইল মানে দুইটা রাস্তা, দুইটা হাঁটার রাস্তা, সিট রাস্তা, সিট এরকম হলে হোয়াইট বডি। আর এই পাশে 3 সিট, এই পাশে 3 সিট, একটাই রাস্তা, এটা হলো ন্যারো বডি। তো যেগুলো শর্ট টু মিড রেঞ্জে ন্যারো বডি, আর লং রেঞ্জ গুলোতে, লং ডিস্টেন্স ফ্লাইট গুলোতে হোয়াইট বডি। তাহলে আপনার টাইপ রেটিং কি, আপনার লাইসেন্স নাম্বার কত, পাইলট লাইসেন্স নাম্বার, পাইলট লাইসেন্স নাম্বারের ভ্যালিডিটি কত, কবে পর্যন্ত, ড্রাইভিং লাইসেন্স যেমন ভ্যালিডিটি থাকে, রিনিউ করতে হয়, ওইটাও হয়। তাহলে এই সমস্ত পাইলট স্পেসিফিক কিছু এক্সট্রা ফিল্ড। তাহলে আমরা এখন দেখবো যে সুপার ক্লাস থেকে কিভাবে সাব ক্লাস ফিল্ড মেথড ইনহেরিট করে এক্সট্রা ফিল্ড মেথড অ্যাড করে, এবং সেখানে আমরা তখন নতুন কনসেপ্ট নিয়ে আসবো, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট মেথড, এবং সাথে ইন্টারফেস। তো তখন আমরা মাল্টিপল ইনহেরিটেন্সের টাইপ আছে। আমরা শুধু ইনহেরিটেন্স কি এটা বুঝলাম, ইনহেরিটেন্সের টাইপ গুলো আমরা দেখবো, এক্সপ্লোর করবো, এবং সেগুলোকে আমাদের প্রজেক্টে ফিট করার চেষ্টা করবো। তাহলে এইটা হবে আমাদের নেক্সট সেশনে, নেক্সট ক্লাসে তো হবে না, অর্থাৎ নেক্সট টিউসডেতে। ঠিক আছে, ওকে।